কিন্তু নিবিড় প্রমাণ করে দিল এই কেসে বাবা নির্দোষ। খুনটা বাবা করেনি, করেছিল তারই প্রেমিকা। হ্যাঁ, সেই মেয়েটা যার সাথে পুষ্প ওই দিন রেস্টুরেন্টে দেখা করেছিল। নিবিড়ের সাথে প্রথম থেকে এই মেয়েটাকে সন্দেহ হয়েছিল, তাই পুরোপুরিভাবে শিওর হওয়ার জন্য পুষ্পকে সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল মেয়েটার কাছে। পুষ্প নিবিড়ের কথা মতো মেয়েটার কথা বলা, চাল চলন সব লক্ষ্য করেছিল। একজন অপরাধীর কথা বলার ধরন দেখেই পুলিশ কিংবা লয়ার খুব সহজেই বুঝতে পারে যে সে একজন অপরাধী। সাংবাদিকদের মধ্যে একজন নিবিড়কে প্রশ্ন করল, যেহেতু এই কেসের সব সাক্ষী প্রমাণ আপনার মক্কেলের বিপক্ষে ছিল, কিন্তু তারপরও আপনি কি করে বুঝতে পেরেছিলেন আপনার মক্কেল নির্দোষ হতে পারে? আর কি বুঝেই এই হেরে যাওয়া কেসটা হাতে নিয়েছিলেন? নিবিড় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলল, রক্তের সম্পর্কের চেয়ে আর বড় কোনো সম্পর্ক হতে পারে না। আমার কাছে সেটাই মনে হয়। বাবার রক্ত বইছে ছেলের শরীরে, আর সেই বাবা কি করে তার নিজের ছেলেকে খুন করতে পারে? আমি কোনো প্রমাণ নই, বরং পুরোপুরি বিশ্বাসের ওপর কেসটা হাতে নিয়েছিলাম। আরেকজন সাংবাদিক বলল, আপনারা তো দেখেছেন, আমি প্রমাণ করে দিলাম, তাই আমার বিশ্বাসই সঠিক। আমার কাছে মনে হয় পৃথিবীতে সবাই বেইমানি করতে পারে, কিন্তু রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করতে পারে না। পেছন থেকে আরেকজন সাংবাদিক বলে উঠল, আপনার মা আর বোনের খুনের ব্যাপারে কিছু জানতে পারলেন? এই কেসটাও তো অনেক দিন যাবৎ ঝুলে আছে। সবাই অপেক্ষা করছিল আপনার ফিরে আসা অবধি। আপনি ফিরে এসে আপনার মা বোনের আসল অপরাধীকে খুঁজে বের করে শাস্তি পাইয়ে দিবেন। তো কি ভাবলেন সেই কেস সম্পর্কে? নিবিড়ের চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো। সে তেজি কণ্ঠেই বলল, নতুন করে অপরাধী খোঁজার তো কোনো দরকার নেই। যার উপর দোষারোপ করা হয়েছে সেই আসল অপরাধী, আর আমি সেটা প্রমাণ করে দিব। আমি কেসটা কোর্টে নতুন করে আপিল করেছি। যেহেতু কেসটা অনেক দিন যাবৎ স্থগিত ছিল, তাই কোর্ট একটু সময় নিচ্ছে। আমার আর কিছু বলার নাই। একথা বলে নিবিড় সাংবাদিকদের সামনে থেকে সরে গেল। ফোনের অপর পাশ থেকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে উজান অফিসে বসে সবটাই দেখলো আর শুনলো। উজান দাঁতে দাঁত চেপে মোবাইলটা শক্ত হাতে চেপে ধরে বলল, ঠিক আছে নিবিড় খন্দকার, তুমি প্রমাণ করো আমার ভাই দোষী, আর আমিও প্রমাণ করে দিব আমার ভাই নির্দোষ। দেখি কে জিতে। নিবিড়ের অফিসেই প্রথম দিন পুষ্পকে যখন নিবিড় বলেছিল কোনো এক নরপশু তার মা আর বোনকে তার আর তার বাবার কাছ থেকে কেড়ে নিয়েছে, ওই দিন পুষ্প বুঝতে পেরেছিল হয়তো নিবিড়ের মা বোনের সাথে কেউ খারাপ কিছু করেছে। কৌতূহল জেগেছিল মনে যে কি হয়েছিল, কে সেই মানুষটা, কিন্তু জিজ্ঞেস করতে পারেনি পুষ্প। খারাপ ঘটনাগুলো মনে হলে মানুষের মনও খারাপ হয়ে যায়, তাই পুষ্প চাইছিল না কারো মন খারাপ করতে। এই যে আজ নিবিড়ের মনটা খারাপ হয়ে গেল। নিজের কেস যেতে যতটা না খুশি হয়েছিল, এক সাংবাদিকের প্রশ্নে সেই খুশিটা ম্লান হয়ে গেল। নিবিড়ের মুখ দেখেই সেটা স্পষ্ট। গাড়ি চলছে নিবিড়ের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু বাড়ি আর অফিসের গন্তব্য একই, নিবিড় চুপচাপ জানলার দিকে মুখ করে বাইরে তাকিয়ে আছে। পুষ্প তার পাশেই বসে আছে। ড্রাইভারের পাশেই বসে আছে রাহাত। নিবিড়কে চুপ থাকতে দেখে হয়তো সবাই চুপ করেই আছে। নিবিড় এবার স্বাভাবিক হয়ে বাইরের দিক থেকে চোখ সরিয়ে পাশে বসে থাকা পুষ্পের দিকে তাকালো। তাকিয়ে দেখে পুষ্প কারোর সাথে ফোনে চ্যাট করছে। নিবিড় ফোনের দিকে তাকিয়ে বলল, কার সাথে চ্যাট করছো? হঠাৎই করে গম্ভীর গলায় কথাটা বলাতে কেঁপে উঠল পুষ্প। পুষ্পকে এভাবে ভয় পেতে দেখে নিবিড় হেসে বলল, এতটা ভীতু তুমি? না, আসলে হঠাৎ করে কথাটা কানে বাজলো তো তাই। তুমি অনেক ভালো কাজ করেছো। তুমি ঠিকঠাক ইনফরমেশন এনে দিয়েছো বলেই আমার কেসটা জিততে পেরেছি। নিবিড় পুষ্পের প্রশংসা করাতে রাহাত দাঁতে দাঁত চেপে ধরল। মনে মনে বলল, এই প্রশংসাটা আমার পাওয়ার কথা ছিল। মেয়েটা যদি না থাকতো তাহলে স্যার আমাকে এই কাজটা করতে পাঠাতেন, আর স্যার আমার প্রশংসা করতেন। কিন্তু স্যার এখন ওর প্রশংসা করছে। পুষ্প নিবিড়কে বলল, আমি তো শুধু আপনার কথা মতো কাজটা করেছি। আপনিই তো আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছিলেন। হাসল নিবিড়। আবারও বলল, আজ কোর্টে যাওয়ার জন্য তো তোমার ভার্সিটির ক্লাস মিস হয়ে গেল। কোনো সমস্যা নেই, আমি আমার ফ্রেন্ডের থেকে সব নোটস নিয়ে নিব। সেই ব্যাপারেই আলাপ করছিলাম ওর সাথে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল সরাসরি কোর্টে বসে দুজন লয়ারের যুদ্ধ দেখব। রাহাত সামনে থেকেই ফিক করে হেসে উঠল। ঠাট্টা করেই বলল, স্যার কোর্টে বসে থাকা সবাই দেখলো
আপনি বিপক্ষের সাথে তর্ক করছেন, কিন্তু পুষ্প মনে হয় আপনাকে যুদ্ধ করতে দেখেছে। তো পুষ্প, স্যারের সাথে ডাল তলোয়ার কিছু ছিল কি? তাকে নিয়ে এভাবে মজা করতে দেখে পুষ্প অসহায় চোখে তাকালো নিবিড়ের দিকে। নিবিড় হেসে পুষ্পকে রাহাতকে দেখিয়ে চোখে ইশারা করলো। আসলে নিবিড় পুষ্পকে বোঝাতে চাইছিল সে নিজেই রাহাতকে কিছু বলুক। নিবিড়ের চোখ দেখে পুষ্প রাহাতকে বলল, হ্যাঁ ছিল তো, তবে ঢাল তলোয়ার নয়, সত্য আর আত্মবিশ্বাস, এই দুইটাই সব থেকে বড় অস্ত্র। রাহাত চুপ করে গেল। নিবিড় পুষ্পর দিকে তাকিয়ে হাসলো। নিবিড় মনে মনে বলল, আমি একটু বাইরে যেতে পারি? আপনি যদি অনুমতি দেন তাহলেই যাব। মালার কথায় ভ্রু কুচকালো উদয়। বলল, তুমি কোথায় যাবে মালা? তোমার সঙ্গে কি কেউ যাবে? হ্যাঁ, উর্মি যাবে। কোথায় যেতে চাইছো? পুষ্পর কাছে। অবাক হলো উদয়। অবাক হয়েই বলল, পুষ্পর কাছে মানে? তুমি কি গোলাপগ্রামে যেতে চাইছো? না, পুষ্প ঢাকা এসেছে। উর্মি বলেছে পুষ্প আর পুলক ঢাকায় ভর্তি হয়েছে। মানে পুষ্প ঢাকায়? তুমি সেটা আগে থেকে জানো, তাহলে আমাকে বলনি কেন? আর বাড়ির সবাই জানে সেটা? না, কেউ জানে না। আমি কাউকে বলিনি। আসলে আমি চাইছিলাম আমি আগে পুষ্পর সাথে দেখা করব, তারপর সবাইকে বলবো। ঠিক আছে, তুমি ওর সাথে দেখা করে এসো আর বলো ওর একটা বড় ভাই আছে যে তার কাছে ক্ষমা চায়। সে যেন তার সে বড় ভাইকে ক্ষমা করে দেয় আর এই বাড়িতে আসে। সে বাড়ির বউ নয়, আমার ছোট বোন হয়ে এই বাড়িতে থাকবে। মালা খুব খুশি হলো উদয়ের কথায়, কিন্তু পরক্ষণে তার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। কিছুটা অভিমানী কণ্ঠেই বলল, না, ও আসবে না এ বাড়িতে। আমি ওকে এখানে আসতে নিষেধ করব। উদয় ভ্রু কুঁচকে বলল, তুমি এসব কি বলছো মালা? হ্যাঁ, ও এসে কি করবে এখানে? যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে চায়, সে কিসের ভরসায় এই বাড়িতে আসবে? আমি বুঝতে পারছি। ওই দিন শিলার এই বাড়িতে এসে উজান আর তার সম্পর্কের কথাগুলো বলায় তোমার খারাপ লেগেছে। আসলে উজানের সাথে শিলার বিয়ের আগে সম্পর্ক ছিল। একটা সম্পর্কে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় না মালা। এই যে আমাকে দেখো, সে আর এই পৃথিবীতে নেই, সেটা জেনেও আমি তাকে ভুলতে পারছি না। কিন্তু তুমি তো আমাকে মেনে নিয়েছ। মালা কিছু বলল না, চুপ করেই রইল। উদয় আবারও বলল, আমি জানি এই বিয়েটা শুধু পুষ্পর জন্য করেছ, তাই পুষ্পর প্রতি কোনো অন্যায় তুমি মেনে নিতে পারবে না। মালা, তুমি উজানকে একটু সময় দাও। তুমি এখন ওকে চিনতে পারোনি। ও উপরে যতটা শক্ত, ভিতরে ঠিক ততটাই নরম। আমার বিশ্বাস আমার ভাই কখনো সম্পর্ক ভাঙতে পারে না। আমি মনে প্রাণে দোয়া করি সেটাই হোক। আমি নাই বা ভালো থাকলাম, কিন্তু পুষ্প অন্তত ভালো থাকুক। মালা মুখ ফুসকে এই কথাটা উদয়ের সামনে বলে ফেলল। মালা কি বলেছে বুঝতে পেরে আবারও বলল, না, আমি আসলে আমি জানি মালা, আমি ভালো নেই। তুমি আমি জানি মালা, তুমি ভালো নেই। তুমি কেন এখান থেকে চলে যাচ্ছ না? প্লিজ চুপ করুন আপনি। আমি কখনোই এখান থেকে যাব না। এই কথা বলেই মালা ঘর থেকে বেরিয়ে গেল। মালা যে চলে গেছে সেটা উদয় বুঝতে পেরেছে। আজকাল এই মেয়েটার উপস্থিতি আর অনুপস্থিতি খুব ভালো করেই টের পায় উদয়। উদয় মনে মনেই বলল, আমার জন্য কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেল, শুধুই আমার জন্য। উর্মি আর মালা কলেজে ঢুকে অফিস রুমে গিয়ে পুষ্পের খোঁজ করতেই তাদেরকে বসিয়ে পুষ্পকে খবর দিতে লোক পাঠানো হলো। কিছুক্ষণ পর লোকটা এসে বলল পুষ্প আজ ভার্সিটিতে আসেনি। মালা আর উর্মি দুজনেরই মন খারাপ হয়ে গেল। বাড়িতে মিথ্যে কথা বলে উর্মি মালাকে নিয়ে এসেছিল, আর ওইদিকে মালা ও উদয়কে একা ফেলে খুব আশা করে এসেছিল পুষ্পর সাথে দেখা করতে, কিন্তু দেখা তো হলো না। মালা উর্মিকে বলল, উর্মি, তোমার কলেজে চলো। ওখানে গেলে নিশ্চয়ই পুলককে পাওয়া যাবে। হুম, চলো। মালা আর উর্মি কলেজে চলে গেল। মালা, উর্মি আর পুলক কলেজের পুকুর পাড়ে বড় গাছটার নিচে গিয়ে বসলো। মালা আর পুলক দুজনেই কিছুটা ইমোশনাল হয়ে যায়। মালা কাঁদতে কাঁদতেই বলল, আমি জানি তোরা সবাই আমার ওপর খুব রাগ করে আছিস। তোমার ওপর কারো রাগ নেই মালা আপু। তাহলে ঢাকা থেকেও আমাকে একবারও দেখতে গেলি না কেন? অন্তত তোরা কোথায় আছিস সেটা তো আমাকে জানাতে পারতিস। ওই অহংকারী মানুষ ভর্তি তোমার ওই শ্বশুর বাড়িতে আমি পা রাখতে চাই না। আর তোমাকে জানোয়ার কথা আপু নিষেধ করেছিল। নিজের পরিবারকে অহংকারী বলায় উর্মি বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে পুলকের দিকে তাকালো। পুষ্প নিষেধ করেছে এই কথা শুনে মালা বলল, হ্যাঁ, ও তো নিষেধ করবেই। ও তো আমার ওপর খুব রাগ করে আছে।
খুব অভিমান করে আছে আমার উপর। তাই তো ফোন করলেও ফোন রিসিভ করে না আমার। আর নিজে থেকে তো একটা বারও আমার কথা মনে করে না। পুলক কিছু বলল না। মালা আবারও বলল, মাঝে মাঝে মামি আর মাঝে মাঝে মামিমার সাথে ফোনে কথা হয়, কিন্তু মামা আমার সাথে কথা বলতে চায় না। আমার ভাগ্যটা দেখ না পুলক, যারা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো তাদের কাছেই আমি এখন খারাপ হয়ে গেছি। কিন্তু বিশ্বাস কর, আমি কিন্তু পুষ্পর ভালোর জন্যই এই সব কিছু করতে রাজি হয়েছিলাম। আপুর ভালোর জন্য করলে, কিন্তু তোমার ভালোর কথা চিন্তা করলে না মালাপো? তুমি কি মনে করছো আপু আর বাবা তোমার উপর রাগ করে আছে ওই উজান চৌধুরী আপুকে মেনে নেয়নি সেই জন্য? না মালাপু, আপুর অনুশোচনা হয় তোমার জন্য। আপুর কথা চিন্তা করে তুমি একটা অন্ধ ছেলেকে বিয়ে করে নিয়েছো। একটাবার বলনি কাউকে। আর বাবা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু তুমি বাবার বিরুদ্ধে গিয়ে ওই বিয়েটা করলে। বাবা তো এই অনুশোচনায় মরছে। বাবা তোমার উপর কোনো দায়িত্বই পালন করতে পারলো না। একটা অন্ধ ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে নিজেকে অপরাধী মনে করে বাবা। সেই জন্য তোমার উপর বাবা আর আপু অভিমান করে আসে। মালা ভেবেছিল উদয়ের উপর খুনের যে মামলা ঝুলে আছে সেই কথা পুলককে বলবে, তাহলে হয়তো সেই কথা শুনে পুষ্প তার সাথে দেখা করবে। কিন্তু এখন এই কথা শুনে মালা আর কিচ্ছু বলল না। উদয়ের উপর খুনের মামলার কথা শুনে বশির হায়াত আর পুষ্প আরো কষ্ট পাবে। তাই মালা চোখের পানি ফেলে দিয়ে বলল, আমি ওনার সাথে খুব ভালো আছি পুলক, আমার কোনো সমস্যা নেই। আমি আমি খুব সুখে আছি। তুই পুষ্প আর মামাকে এই কথা বলে দিস। আমি আজ যাই। এই কথা বলে মালা উর্মিকে নিয়ে চলে গেল। পুলক তাকিয়ে রইল মালার যাওয়ার দিকে। পুলক মনে মনে বলল, আমি কেন জানি মনে হচ্ছে তুমি ভালো নেই মালাপো। কোনো কষ্ট হয়তো লুকিয়ে চলে গেল। আমার দুটো বোনের চোখের পানি এই জন্য এই চৌধুরী বাড়ির দায়ী। যদি কখনো সুযোগ আসে তাহলে এর শোধ আমি নিয়েই ছাড়বো। উজানের ফোনে রিং বেজে উঠল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে থাকা নামটা দেখে বিরক্তি ছেয়ে গেল উজানের মুখমণ্ডল। ফোন রিসিভ করতে না চাইতেও ফোনটা রিসিভ করলো। বলো। আমি তোমার অফিসের সামনে। তো হয়তো তুমি বেরিয়ে বেরিয়ে এসো, নয়তো তোমার অফিসের দারোয়ানকে বল আমাকে ঢুকতে দিতে। কি দিনকাল এলো তোমার? নিজে একটা কোম্পানির মালিক হয়ে আজ অন্য একটা কোম্পানির দারোয়ানের কাছে নিষেধ মানতে হচ্ছে। নিজেকে এতটা ছোট কেন করছো? তোমার জন্য করছি। তুমি আমাকে আজ এই জায়গায় নামিয়েছ উজান চৌধুরী। পাগল বানিয়েছ তুমি আমাকে। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারছো না। আমার ইমোশন নিয়ে খেলা করছো তুমি। রাস্তা দাঁড় করিয়েছ, ভিখারি সাজিয়েছ আমায়, তোমার প্রেমের ভিখারি। চুপ করো শিলা। খুব বড় বড় কথা বলছো। যাকে ভালোবাসো তার আড়ালে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করে আবার বলছো আমাকে তুমি ভালোবাসো। এভাবে অফিসের সামনে রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করো না। অন্তত তোমার বাবার কথা চিন্তা করো। এসব করা বন্ধ করো। তুমি কি ভুলে গেছো তোমার বাবা একজন সম্মানিত মানুষ? আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই। আমার আগের উজানকে চাই, যে শুধু আমাকে চাইতো। হ্যাঁ চাইতাম তোমাকে, কিন্তু সেই চাওয়ার মূল্য রাখোনি। প্লিজ চুপ করো। এক কথা বারবার ভালো লাগে না আমার। আমারও তো ভালো লাগে না, আর তোমাকেও ভালো লাগে না। হ্যাঁ, এখন আমাকে ভালো লাগবে কেন? এখন অন্য মেয়ে পেয়ে গেছো না? আরে তোমার তো কালো আর ফর্সার কোনো যায় আসে না। তোমার তো প্রয়োজন ইনটেক মেয়ে। মুখ সংযত রেখে কথা বলো শিলা। আমি এত কথা বলতে চাই না। তুমি আমাকে অফিসে ঢুকতে দেবে নাকি আমি তোমার বউয়ের কাছে যাব? ওর কাছে গিয়ে কি করবে তুমি? কিছু দেখাবো ওকে। উচ্চস্বরেই হাসলো উজান, দাঁতে দাঁত চেপে বলল, তোমার মতো আমার কোনো লিঙ্ক নেই যে আমার বউকে সেটা দেখাবে তুমি। আছে নাকি নেই সেটা দেখলেই বুঝতে পারবে। আমি যাচ্ছি। এই দাঁড়াও। শিলা দাঁড়িয়ে গেল। আমি রায়হানকে পাঠাচ্ছি। এই কথা বলে উজান ফোন রেখে দিল। শিলা কুটিল হাসি দিল। অল্প কিছুক্ষণের মধ্যে রায়হান এসে শিলাকে অফিসের ভেতর নিয়ে গেল। অফিসে ঢুকেই শিলা উজানের কেবিনে ঢুকে গেল। উজান জানলার পাশেই দাঁড়িয়ে আছে। শিলা দৌড়ে গিয়ে উজানকে জড়িয়ে ধরল। উজান শিলাকে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, প্লিজ শিলা, ভালো লাগে না আমার এইসব। শিলা মাথা তুলে উজানের দিকে তাকিয়ে হেসে বলল, কিন্তু আগে তো ভালো লাগতো, আর সেই সুযোগটাই তো কাজে লাগিয়ে আমি প্রমাণ রেখে দিয়েছি।
উজান ভ্রু কুঁচকে বলল। কিসের প্রমাণ? শিলা উজানকে ছেড়ে দিয়ে নিজের ব্যাগ থেকে কিছু ছবি বের করে উজানকে দেখিয়ে বলল। তোমার বদনাম করতে আর তোমার বউকে কষ্ট দিতে কোনো ভিডিওর লিঙ্ক লাগবে না আমার, শুধু এই একটা ছবি যথেষ্ট। উজান ছবিগুলো উল্টে পাল্টে দেখছে। উজান আর শিলার কিছু রোমান্টিক মুহূর্ত। উজান আর শিলা যখন রিলেশনে ছিল তখন একটু একটু কাছে আসা হতো তাদের। যদিও শিলা উজানের আরো বেশি কাছে আসতে চাইতো, কিন্তু উজান একটু জড়িয়ে ধরা আর একটু লিপকিস এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতো। সেই সব মুহূর্তেরই ছবি ক্যামেরাবন্দি করে নিয়েছে শিলা। যদিও অন্য সময় এই ছবিগুলোতে কোনো যায় আসতো না উজানের, মিডিয়ায় একটু একটু মাতামাতি হতো এইটুকুই, কিন্তু এখন উজানের চিন্তা হচ্ছে এই ছবিগুলো যদি মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাহলে তার সিআইডি চাকরির ক্ষতি হতে পারে। যতই সে সিক্রেটে থাকুক, কিন্তু তারপরও সে একজন ক্রাইম ব্রাঞ্চের লোক। এসব ভেবে উজান দাঁতে দাঁত চেপে বলল। এই ছবিগুলো কখন তুলেছিলে তুমি, আর কেনই বা তুললে? মিস করতাম তোমাকে, যখন তুমি আমার থেকে দূরে থাকতে তখন আমাদের এই সময়টুকু খুব মিস করতাম আমি। তাই এই মুহূর্তগুলো স্মৃতি করে রাখার জন্য আড়ালে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এভাবে কাজে লেগে যাবে। কি কাজে লাগবে? তোমার বউকে দেখাবো। দেখাও গিয়ে। ও কষ্ট পাবে। পাক, আমি তো চাই ও কষ্ট পাক। মানে? মানে উজান চৌধুরীর বউকে সব কষ্ট যন্ত্রণা সহ্য করা শিখতে হবে। তুমি যাও, ওকে গিয়ে এই ছবিগুলো দেখিয়ে বলো আমি শুধু তোমার সাথে এতটুকু নয়, আরও অনেক কিছু করেছি। ওকে ভিতরে ভিতরে এমন যন্ত্রণা দাও যাতে ও কষ্ট পেতে পেতে এমন একটা শক্ত মানুষ হয়ে উঠতে পারে যাতে পরবর্তীতে তোমার মতো মেয়েকে শুধু ওর পায়ে লেগে থাকা কাঁটায় মনে করে, আর কিছু না। যে কাঁটাকে ও শক্ত হাতে পা থেকে উপড়িয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারে। যাও গিয়ে বলে এসো। এই কথা বলে উজান টেবিলে থাকা কফির মগে চুমুক দিয়ে আয়েশ করে চেয়ারে বসলো। শিলা অবাক হয়ে গেল উজানের আচরণ দেখে। শিলা উজানের সামনে গিয়ে আবারও বলল। তুমি কি সত্যি চাও আমি তোমার বউকে এই ছবিগুলো দেখাই? তো তুমি কি মনে করেছো আমি ভয় পেয়ে যাব? হাত জোর করে তোমাকে বলবো না না, আমার বউকে এসব দেখিও না, আমি তোমাকে ভালোবাসবো, বিয়ে করব, তারপরও এই ছবিগুলো আমার বউকে দেখেও না? হ্যাঁ, যাও, এক্ষুনি যাও, এই ছবিগুলো এক্ষুনি গিয়ে দেখিয়ে আসো, দেরি করো না। শিলা দাঁতে দাঁত চেপে উজানের কেবিন থেকে বেরিয়ে গেল। উজান শিলা যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল। ঘৃণা করুক ও আমাকে, পৃথিবীর সব ঘৃণা ও আমাকে করুক, তারপরও পৃথিবীর সব ভালোবাসা দিয়ে আমি ওর সব ঘৃণা মুছে দিব, পৃথিবীর সব সুখ সব ভালোবাসা ওর পায়ে ঢেলে দিব। উদয়ের চোখের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে উজান। আমাদের খুব তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে ফেলা জরুরি, আর বেশি দেরি করলে পরে হয়তো উদয়ের চোখ ভালো নাও হতে পারে। উদয়ের চোখের পরীক্ষা সব রিপোর্ট দেখতে দেখতে কথাটা বলল ডাক্তার সিদ্দিকী। ডাক্তারের কথা শুনে উজান আর মালা দুজন দুজনের দিকে তাকালো। উদয়ও মালার পাশেই বসে আছে। আজ উদয়ের ডক্টরের কাছে আসা ডেট ছিল, তাই বিকেলের দিকে উজান উদয়কে নিয়ে ডক্টরের কাছে আসে, সাথে করে মালাকেও সঙ্গে করেই নিয়ে আসে। কিন্তু ডক্টরের কথা শুনে উজান খুব টেনশনে পড়ে গেল। উজান ডক্টরকে বলল। কিন্তু আমি তো এই মুহূর্তে ভাইয়াকে দেশের বাইরে নিয়ে যেতে পারবো না ডক্টর আঙ্কেল, কোর্ট থেকে নিষেধ আছে। এখন আপনি বলুন আমি কি করতে পারি? উদয় ভাইয়ের টেনশন বুঝতে পেরে বলল। তুই টেনশন করিস না ভাই, আমার ভাগ্য যা আছে তাই হবে। মালা বলল। আচ্ছা বিদেশ থেকে কি কোনো ভালো ডাক্তার নিয়ে আসা যায় না, যাতে এখানেই ওনার অপারেশনটা করিয়ে নেওয়া যায়? ডক্টর বলল। হ্যাঁ, আমরা এই বিষয়ে অনেক আগেই ভেবে রেখেছি, নখ দিয়ে রেখেছি অনেকের কাছে, কিন্তু সবাই সময় চাচ্ছে, বলছে কিছুদিন সময় দরকার। কিন্তু যতই সময় যাবে ততই অপারেশনটা ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে। তবে একজন ডাক্তার আছে যে আমাকে কথা দিয়েছে উনি খুব শীঘ্রই দেশে আসবেন, আর উদয়ের অপারেশনটা করতেও রাজি হয়েছিলেন। উজান অৎফুল্ল হয়ে বল। ডক্টর আঙ্কেল, আপনি ওই ডক্টরকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে নিয়ে আসার ব্যবস্থা করুন প্লিজ আঙ্কেল, যত টাকা লাগুক ওনাকে অফার করুন। তুমি এসব নিয়ে চিন্তা করো না উজান, আমি আমার মতো চেষ্টা করছি। ওনার সাথে
আবার কথা বলে আমি তোমাকে জানিয়ে দেব। উজান উৎফুল্ল হয়ে বলল। আরো কিছু প্রয়োজনীয় কথা শেষ করে উজান, উদয় আর মালাকে নিয়ে ডক্টর সিদ্দিকের চেম্বার থেকে বেরিয়ে গেল। রায়হান বাইরে অপেক্ষা করছিল। তাদের বাইরে বেরিয়ে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো সে। সবাই হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। রায়হান গাড়ি স্টার্ট দিল। উজান তার পাশেই বসে আছে। উদয় পেছন থেকে উজানের উদ্দেশ্যে বলল, উজান, পুষ্প নাকি ঢাকা আছে? কোন ইউনিভার্সিটিতে নাকি ভর্তি হয়েছে? উজান চোখ তুলে এদিক সেদিক চোখ ঘুরালো। হয়তো চিন্তা করছে উদয় কি করে পুষ্পর খোঁজ পেল। মালা উদয়ের পাশেই চুপ করে বসে আছে। রায়হানও একবার তার বসের দিকে তাকালো। বস এখন কি উত্তর দিবে সেটাই সে ভাবছে। উজান বলল, আমি কি করে জানবো ভাইয়া? কেন, জানিস না তুই? তোর বউ আর তুই জানিস না? তোমাকে কে বললো? মা বলেছে। উজান আর কিচ্ছু বলল না। উদয় বলল, দাদিমা আর মা এখনো জানে না পুষ্প ঢাকা আছে। ঢাকা থেকেও চৌধুরীর বাড়ির ছোট বউ অন্য কারো বাড়িতে থাকছে। সেটা জানতে পারলে ওরা কিন্তু খুব রেগে যাবে। এটা জানার আগেই তুই পুষ্পর খোঁজ বের করে বাড়ি নিয়ে আয়। উজান মনে মনে বলল, তোমাদের চৌধুরী বাড়ির ছোট বউকে অন্য কারোর বাড়িতে রাখিনি ভাইয়া, সে তার স্বামীর বাড়িতে আছে। সন্ধ্যার আকাশে দিনের বিদায়ী সূর্য তার ছাপ রেখে বিদায় নিচ্ছে। এক্ষুনি মাগরিবের আজান দিবে। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকেই তাকিয়ে আছে পুষ্প। আজ যেন সন্ধ্যার আকাশটা একটু বেশি সুন্দর। মেঘের সঙ্গে সূর্যের রং মিশে অদ্ভুত সব আলো আধারে রঙিন খেলা দেখাচ্ছে। ঠিক সে সময় মাগরিবের আজান পড়ল। পুষ্প সঙ্গে সঙ্গে উজু করে নামাজটা আগে পড়ে নিল। কিছুক্ষণ পর পুলক চিৎকার করেই পুষ্পকে ডাকছে। পুষ্প ঘর থেকে বেরোতে পুলক নিচ থেকেই বলল, আপু নিচে নেমে আয়। নামাজ পড়ে আসার সময় পাড়ার মোড়ে দেখি ফুচকাওয়ালা বসছে, আয় তোকে নিয়ে ফুচকা খাবো। ফুচকার নাম শুনেই যেন জিভে জল এসে গেল পুষ্পর। পুষ্প সঙ্গে সঙ্গে নিচে নেমে মাথায় ওড়নাটা দিয়ে মাথাটা ঢেকে দিয়ে বলল, চল যাই ফুচকা খেয়ে আসি। রতন চাচা বলল, আহা মা, এই ভর সন্ধ্যাবেলা আবার তোমার যাওয়ার দরকার কি? আমি যাইয়া ফুচকা নিয়ে আসি। পুষ্প বলল, না রতন চাচা, ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার যে মজা, তা তো তুমি বাড়িতে নিয়ে এলে পাওয়া যাবে না। এই কথা বলে পুষ্প পুলকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। গ্রামে থাকতে পাড়ায় কোনো ফুচকার দোকান পাওয়া যেত না। ফুচকা খেতে গেলে বাজারেই যেতে হতো। কত কত দিন মালা, পুষ্প আর পুলক তিন ভাই বোন সন্ধ্যের পর হাঁটতে হাঁটতে 15 মিনিটের পথ পেরিয়ে বাজারে চলে যেত। তারপর মন ইচ্ছে মতো ফুচকা খেয়ে বাড়িতে আসতো। পুষ্প আর পুলক বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই একটা গাড়ি এসে দাঁড়ালো তাদের সামনে। সঙ্গে সঙ্গেই তারা দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে এক সুদর্শন পুরুষ নেমে এসে পুষ্পের সামনে দাঁড়ালো। পুষ্প তাকে দেখে অবাক হয়ে গেল। ভ্রু কুঁচকে বলল, আপনি? তোমাকে নিতে এসেছি। মানে কোথায় যাব? নিবিড়ের কথা শুনে পুষ্প ভ্রু কুঁচকেই বলল, মানে কোথায়? তোমার জন্য ট্রিট আছে। আমার জন্য? না মানে, আজকের কেসটা জেতার আনন্দে সবাই মিলে একসাথে ডিনার করার চিন্তা করেছি, তাই তোমাকে নিতে এসেছি। নিবিড় পুলকের উদ্দেশ্যে বলল। পুলক, তুমিও চলো আমাদের সাথে। পুলক খুশি হয়ে কিছু বলতে যাবে তার আগেই পুষ্প বলল, কিন্তু এখন তো মাত্র সন্ধ্যা, আর তাছাড়া আমার ভার্সিটির অ্যাসাইনমেন্ট বাকি আছে। আমি তোমাকে সাহায্য করব অ্যাসাইনমেন্ট করতে। যাও, বাড়িতে গিয়ে বই খাতা সব নিয়ে আসো। মানে কি, রেস্টুরেন্টে গিয়ে অ্যাসাইনমেন্ট করবো নাকি আজব? রেস্টুরেন্টে কি কোনো নিষেধ আছে যে রেস্টুরেন্টে গিয়ে অ্যাসাইনমেন্ট করা যাবে না? তুমি জানো, আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করতাম তখন আমরা সব বন্ধুরা মিলে চায়ের দোকানে চা খেতে খেতেও পড়াশোনা করতাম, জ্ঞান অর্জনের জন্য। কোনো জায়গাকে নির্দিষ্ট করে রাখতে নেই, সব জায়গায় জ্ঞান অর্জন করা যায়। বুঝতে পেরেছো? পুষ্প সভ্য ছাত্রীর মতো মাথা নেড়ে বলল, বুঝতে পেরেছি। যাও, বাড়িতে যাও, বই খাতা নিয়ে আসো। পুষ্পর আর ফুচকা খাওয়াই হলো না। মাথা নুইয়ে পেছনে ঘুরে আবারও বাড়ির দিকে এগিয়ে গেল। পুষ্পর ড্রেসটা পাল্টে চুলটাতে একটুখানি চিরুনি বুলি বই খাতা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। নিবিড় বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে আসতেই চাইল না সে। পুষ্প আর পুলককে বাইরে যেতে দেখে রতন মিয়া বলল, মা, কোথায় যাচ্ছ? পুষ্প তাড়াহুড়ো করে রতন চাচাকে বলতেই ভুলে গিয়েছিল। রতন চাচাকে দেখে বলল,
ও হ্যাঁ চাচা, আমরা একটু বাইরে যাচ্ছি, রাতের খাবার খেয়ে তারপর ফিরবো। আমাদের বেশি লেট হবে না, তাড়াতাড়ি চলে আসবো। এই কথা বলে পুষ্প আর পুলক বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা চলে যাওয়ার পর রতন মিয়া উজানকে ফোন করে বলল পুষ্প বাইরে খেতে গেছে। উজান রতন মিয়ার কথা শুনে বলল। বাইরে খেতে গিয়েছে? রতন কার সাথে? চাচা ওপাশ থেকে বলল। ওরা দুই ভাই বোনই তো গেল। যেহেতু নিবিড় বাড়ির ভেতরে ঢুকেনি, বাইরে দাঁড়িয়ে ছিল, তাই রতন মিয়া নিবিড়কে দেখতে পায়নি। উজানও ভাবলো হয়তো পুষ্প পুলকের সাথে রেস্টুরেন্টে খেতে গেছে, তাই সে নিশ্চিন্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ওরা বাড়িতে ফিরে এলে আমাকে ফোন করে জানিয়ে দিও। আচ্ছা বাবা। উজান ফোন রেখে দিল। উজান ভাবছে, পুষ্প যেরকম সাদামাটা গ্রামের একটা হিসেবে মেয়ে, তার কি দামি কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ইচ্ছে জাগতে পারে, নাকি ওকে কেউ নিয়ে গেছে? কিন্তু রতন চাচা তো বলল ও ওর ভাইয়ের সাথে গেছে। হবে হয়তো, ভাইয়ের আবদার পূরণ করতে হয়তো রেস্টুরেন্টে যেতে পারে। উজান এসব ভেবে আবারও নিজের কাজে মন দিল। একটা রেস্টুরেন্টের নিরিবিলি পরিবেশে আগে থেকে বুক করা বড় একটা টেবিলেই নিবিড়, পুষ্প, পুলক আর রাহাত বসে আছে। পুষ্প নিবিড়ের ঠিক অপর পাশে চেয়ারেই বসে আছে। ঠিক তখনই রেস্টুরেন্টের ম্যানেজার নিবিড়ের কাছে এসে বলল, স্যার, আপনার আরেকটা টেবিলে রেডি আছে। আপনার কথা মতো আমি কর্নারের টেবিলটাই আপনার জন্য বুক করেছি। নিবিড় একবার টেবিলটার দিকে তাকিয়ে বলল। আচ্ছা ঠিক আছে। রেস্টুরেন্টের ম্যানেজার চলে গেল। নিবিড় পুষ্পের বই খাতা হাতে নিয়ে পুষ্পকে বলল, চলো তোমার অ্যাসাইনমেন্ট রেডি করি। পুষ্প তার বই খাতা নিবিড়ের হাত থেকে নিতে চেয়ে বলল, এগুলো দিন আমার কাছে, আমি নিই। সমস্যা নেই, চলো। নিবিড় পুলক আর রাহাতের উদ্দেশ্যে বলল, তোমরা এখানে কিছুক্ষণ বসো, আমাদের আরও কিছু গেস্ট আসবে, ততক্ষণে আমরা অ্যাসাইনমেন্টটা রেডি করে নেই। এই কথা বলে নিবিড় হাঁটা ধরল। পুষ্প তার পেছন পেছন চলে গেল। নিবিড় কর্নারের টেবিলে গিয়ে একটা চেয়ারে বসতে পুষ্প তার অপর পাশের চেয়ারে বসে বলল, আর কে আসবে? আসলেই দেখতে পাবে। এবার অ্যাসাইনমেন্ট শুরু করো। পুষ্প অ্যাসাইনমেন্ট করছে আর নিবিড় তাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। লিখতে গিয়ে পুষ্পের সামনে চুলগুলো বারবার তার মুখশ্রীতে এসে বাড়ি খাচ্ছিল। নিবিড় তৃপ্তি ভরা চোখে তাকিয়ে দেখছে সামনে বসা রমণীকে। কি নাম দেবে সে সামনে বসে থাকা এই মনোহরণীর, যে প্রথম দেখাতেই তার মন চুরি করে নিয়েছে? হ্যাঁ, এক শ্যামবতী কন্যা তার মন চুরি করে নিয়েছে। এতে এই শ্যামবতী কন্যার কোনো দোষ নেই, দোষ স্বয়ং তার, যে যেচে এই শ্যামবতী কন্যাকে মন দিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে নিবিড় খন্দকারের কাছে সৌন্দর্য বলতে তার মাই ছিল। সে দেখেছে এক শ্যামবতী কন্যা কতটা রূপবতী হতে পারে। ছোটবেলায় মায়ের সৌন্দর্য দেখে নিবিড় যখন তার মায়ের প্রশংসা করত, তখন তার মা হেসে তার চুলে হাত বুলিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, এমনি এক শ্যাম্যবতী মেয়েকে আবার নিবিড়ের বউ করব? তখন থেকে ছোট্ট নিবিড়ের কাছে সৌন্দর্যের মানেই মনে হতো শ্যামবরণ। ফর্সা তার কাছে শুধুমাত্র একটা রং মাত্রই ছিল, আর সৌন্দর্য মানেই মনে হতো শ্যামবর্ণ। যখন কিছুটা বড় হলো, ভালোবাসা কি বুঝতে শিখলো, তখন মনের মধ্যে এক শ্যামবতী কন্যার ছবি এঁকে রেখেছিল। ডাগর ডাগর হরিণী চোখ, বাঁশির মতো সরু নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর রেশমের মতো ঘন কালো কেশ। মনের মধ্যে আকাশে এই শ্যামবতীর মুখটা ঝাপসা ঝাপসাই থাকলেও সামনে বসে থাকা এই শ্যামবতীকে প্রথম দেখেই নিবিড় বুঝতে পেরেছিল এই সেই শ্যামবতী যে তার মনে বিরাজ করে। সেই বৃষ্টিমুখর রাতে পুষ্পকে প্রথম দেখেই নিবিড়ের মন অস্থির হয়ে পড়েছিল। মনে মনে পণ করে নিল এই শ্যামবতী কন্যাকেই তার খুঁজে বের করতেই হবে। তাই ওদিন রাতেই নিজের কাছে রেখে দেওয়া পুষ্পর নতুন কিনা ডায়েরিটার মধ্যেই নিজের ভার্সিটির নাম দেখেই সঙ্গে সঙ্গেই ভার্সিটির প্রিন্সিপালকে ফোন করলো। বলল সে ভার্সিটিতে গেস্ট টিচার হয়ে যেতে রাজি। ভার্সিটির প্রিন্সিপাল অনেকদিন যাবতই নিবিড়কে অনুরোধ করেই যাচ্ছিল সে যেন অন্তত একটু সময় তার ছাত্রছাত্রীদের দেয়। পুষ্প এই কলেজে পড়ে বুঝতে পেরে নিবিড় প্রিন্সিপালকে ফোন করে বলল সে ভার্সিটিতে ক্লাস নিতে রাজি। আসলে নিবিড়ের রাজি হওয়ার আসল উদ্দেশ্যই ছিল পুষ্পকে খুঁজে বের করা, আর খুঁজে পেয়েও গেল। নিজের কল্পনায় অতীত মনে করে পুষ্পর দিকে তাকিয়ে মনে মনে হাসলো নিবিড়। ঠিক সে সময় পুষ্পকে অবাক করে দিয়েই ঝুমুর তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঝুমুরকে এ সময় এই জায়গায় দেখেও পুষ্প অবাক হয়ে বলল, ঝুমুর তুই? হ্যাঁ, নিবিড় স্যার আমাকে আসতে বললেন। পুষ্প জিজ্ঞাসু দৃষ্টিতে নিবিড়ের দিকে তাকালো। নিবিড় হেসেই বলল,
এতগুলো ছেলেদের মধ্যে তুমি যদি অস্বস্তি ফিল করো, তাই ঝুমুরকে আসতে পুষ্প বলেছি। হাসলো। সে নিবিড়কে জিজ্ঞেস করলো, আরও কেউ কি আসবে? হুম। একথা বলতে এসপি জীবন এসে নিবিড়ের কাঁধে হাত রাখলো। জীবন হেসে বলল। পান্তা হাজির মশাই। জীবনকে দেখে নিবিড় বলল, এত লেট? আরো কিছুক্ষণ হলে তো এখানেই রাতটা কাটিয়ে দিতে পারতাম। চাকরি বন্ধু, পুলিশের চাকরি, চাইলে হুটহাট চলে আসা যায় না। আর তাছাড়া নিবিড়ের কানের কাছে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, আমার তো মনে হচ্ছে আমি আরও একটু লেট করে আসলেই মনে হয় তোমাদের জন্য ভালো হতো, আর একটু সময় পড়াশোনাটা চলে যেতে পারতো। নিবিড় আর চোখে পুষ্পের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। নিবিড় যে পুষ্পকে পছন্দ করে সেটা জীবন জানে। আর ওই দিন রাতে পুষ্পের দিকে নিবিড়ের চাহনি দেখে জীবন সবটাই বুঝতে পেরেছিল। তারপর আবার নিজেই পুষ্পকে খুঁজে বের করলো নিবিড়। সেটাও জানে জীবন। জীবন পুষ্পের উদ্দেশ্যে বলল, কি খবর সাজ, লবণ ফুল? পুষ্প হেসে বলল, ভালো, কিন্তু ঝাঁজ লবঙ্গ ফুল কেন? কারণ আপনার ঝাঁজে আশেপাশে কিছু পোড়ার গন্ধ পাচ্ছি। নিবিড় জীবনের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল। কারণ মন পোড়ার গন্ধ, তাই না? নিবিড় বড় বড় চোখ করে তাকালো জীবনের দিকে। পুষ্প জীবনের কথা কিছু বুঝতে না পেরে ভ্রুকুচকে বলল, কিসের পোড়া গন্ধ আমি বুঝতে পারিনি। নিবিড় পুষ্পকে থামিয়ে দিয়ে বলল, আরে ওর কথা বাদ দাও, চলো আমরা অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেলি। কিন্তু পুষ্প বই খাতা গোছাতে গোছাতে বলল, যেটুকু আছে আমি সেইটুকু বাড়িতে গিয়ে শেষ করে নেব। নিবিড়ের ইচ্ছে ছিল সবার থেকে আলাদা হয়ে পুষ্পের সাথে আরেকটু সময় কাটাতে, কিন্তু তার হলো না। সবাই চলে এসেছে। সবাইকে আর অপেক্ষা করানো ঠিক হবে না, তাই সবাই বড় টেবিলটায় গিয়ে বসলো। নিবিড় পুষ্পর দিকে মেনু বুকটা এগিয়ে দিয়ে বলল, নাও খাবার অর্ডার করো। পুষ্প মেনু বুকটা হাতে নিয়ে ঠেলে সরিয়ে দিয়ে বলল, আমি এমনিতেও এইসব খাবার খুব একটা পছন্দ করি না। আর তাছাড়া আমি গ্রামে বড় হয়েছি, তাই এইসব খাবার সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াও নেই। তাই খাবারটা আপনারা কেউই অর্ডার করুন। নিবিড় মুচকি হেসে খাবারের মেনু বুকটা জীবনের হাতে দিয়ে পুষ্পের উদ্দেশ্যে বলল, তো কেমন খাবার তুমি পছন্দ করো? সাধারণ উপকরণ দিয়ে যে অসাধারণ খাবার তৈরি করা হয় সেটাই আমার পছন্দ। আর তাছাড়া শহরের ওই দামি বিদেশি উপকরণগুলো আমাদের গ্রামে খুব একটা অ্যাভেলেবেল না, তাই আমরা ওসব খেয়েও অভ্যস্ত না। নিবিড় মুখে হাসি ফুটিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুষ্পর দিকে। নিজেকে নিয়ে খুব সাধারণভাবে কথাগুলো বলে যাচ্ছে পুষ্প। পুষ্পর দিকে নিবিড়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে জীবন ঠোঁট টিপে হাসছে। ওইদিকে ঝুমুর আর চোখে তাকিয়ে আছে রাহাতের দিকে। ফর্সা লম্বা ছেলেটাকে তার খুব মনে ধরেছে, যাকে বলে প্রথম দেখাতেই ক্রাশ। রাহাত ঝুমুরের দিকে চোখ পড়তে এসে দেখে তার বিপরীতে বসা মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। রাহাতের মনে একটু খটকা লাগলেও সে বিষয়টা খুব একটা পাত্তা দিল না। পুষ্পর ফ্রেন্ড মেয়েটা, তাই পুষ্পর মতোই ধূর্তবাজ হবে, যে কিনা নিজের কাজ আর রূপ দিয়ে তার স্যারকে হাত করে নিচ্ছে। আর তার ফলে নিবিড় তার প্রতি অমনোযোগী হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে খাবারও চলে এলো। খাবার খেতে খেতে রাত খেয়াল করলো ঝুমুর মেয়েটা আর চোখে কিছুক্ষণ পর পর তাকে দেখছে। রাত মনে মনে ভাবছে, আচ্ছা, মেয়েটা আমাকে এভাবে দেখছে কেন? মেয়েটার সাথে কি আমার একটাবার কথা বলা দরকার? ও কি চাই সেটা আমার জানতে হবে। খাওয়া শেষে ঝুমুর পুষ্পর হাত ধরে তাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, পুষ্প, আমার না নিবিড় স্যার অ্যাসিস্ট্যান্ট ছেলেটাকে খুব ভালো লেগেছে। আমি না ওনার প্রেমে পড়ে গেছি। আমি এখন কি করব বল? উনি কি আমাকে পছন্দ করবেন? আমার সাথে রিলেশন করতে চাইবেন? প্লিজ প্লিজ কিছু একটা তো বল। পুষ্প অবাক হয়ে রাহাতের দিকে তাকিয়ে বলল, তুই রাহাতের প্রেমে পড়েছিস? ঝুমুর অস্থির হয়ে বলল, হ্যাঁ। পুষ্প জানে রাহাত খিটখিটে আর হার্টলেস একটা ছেলে, যে মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে দুবার ভাবে না। আর অপরদিকে ঝুমুরের মনটা খুবই নরম আর কোমল। ঝুমুরের জন্য রাহাতের মতো ছেলে ঠিক হবে না। পুষ্প ঝুমুরকে বলল, ঝুমুর, তুই মাত্রই তো রাহাতকে দেখলি, ওর সম্পর্কে একটু ভালোভাবে জেনে নে, একটু বুঝ। ঝুমুর অস্থির হয়ে বলল, কেন? কিছু জানা আর কোনো কিছু বোঝার বাকি নেই পুষ্প। আমি ওনার প্রেমে পড়ে গেছি। তুই প্লিজ ওনার সাথে আমার রিলেশনটা করিয়ে দে। প্রথম দেখাতেই কারোর সাথে প্রেম হয়ে যায় আমার সেটা মনে হয় না ঝুমুর। তুই ওর প্রেমে পড়িসনি, হয়তো ওর উপর ক্রাশ খেয়েছিস তুই। আরে ক্রাশ খাওয়াই তো প্রেমে পড়া। না ঝুমুর, ভালো লাগা যেমন ভালোবাসা নয়,
তেমনি ক্রাশকে কখনো প্রেম মনে করতে নেই। আমি এত কিছু বুঝি না, তুই ওনার সাথে আমাকে একটু কথা বলিয়ে দে, দে না প্লিজ। ঝুমুরের অস্থিরতা দেখে পুষ্প বলল, আচ্ছা ঠিক আছে, তুই এতটা অস্থির হচ্ছিস কেন? হুটহাট সিদ্ধান্ত নিবি না, আমি বলে দিলাম। শোন, আমি রাহাতের সাথে তোর কথা বলিয়ে দিচ্ছি। তুই ওর সাথে কয়েকদিন কথা বলে দেখ। যদি সত্যিই মনে হয় তুই ওর সাথে সারাটা জীবন কাটাতে পারবি, তাহলে তুই ওর সাথে রিলেশনে যাবি, এর আগে না। জীবনটা কোনো ছেলে খেলা নয় ঝুমুর। আর সবার জন্যে সবাই নয়, সবার জন্যেই একজন একজন স্পেশাল মানুষ থাকে। সেই স্পেশাল মানুষটার দেখা পেলে তার জীবনটা সুন্দর হয়, কিন্তু ভুল মানুষটার দেখা পেলে তার জীবনটা তছনছ হয়ে যায়। আর সেই স্পেশাল মানুষটাকে তাকেই খুঁজে বের করতে হয়। তাই হুটহাট কাউকে মন দিয়ে ঠকে যাওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আগে ওনার সাথে আমাকে কথা তো বলিয়ে দে। পুষ্প ঝুমুরের অস্থিরতা দেখে হাসলো। ওইদিকে দূর থেকে নিবিড় পুষ্পর দিকেই তাকিয়ে আছে। জীবন নিবিড়ের কাঁধে হাত রেখে বলল, কেন বলে দিচ্ছ না ওকে? জানো তো, সঠিক সময় সঠিক মানুষটাকে নিজের মনের কথা বলতে না পারায় অগাছরে তাকে হারাতে হয়। জীবন নিজের জীবন থেকে সেই সত্যটা উপলব্ধি করতে পেরেছে। সঠিক সময়ে নিজের মনের মানুষকে বলতে না পারায় সেও হারিয়েছে তার ভালোবাসার মানুষ নিশিকে। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে পুষ্পর দিকে তাকিয়ে বলল, এখন নয় জীবন। মা আর বোনের খুনিকে শাস্তি না দিয়ে নিজেকে নিয়ে আমি ভাবতে পারবো না। আমার যে বড় দায়িত্বটাই এখনো পড়ে আছে। আমার ভালো থাকার মানুষগুলোকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে সেই নিকৃষ্ট মানুষটা এখনো শান্তিতে দিন কাটাচ্ছে। অল্প কয়েকদিনের মধ্যেই কেসটা আদালতে উঠবে, আর খুব শীঘ্রই আমি ওই উদয় চৌধুরীকে জেলে ঢুকিয়ে ছাড়ব। তারপর নিজেকে নিয়ে ভাববো। ঠিক আছে, দেখো কি হয়। তবে আমি শুধু তোমাকেই এইটুকুই বলবো, সন্দেহের উপর ভিত্তি করে অনেক দোষারোষী কিন্তু পার পেয়ে যায়, আর নির্দোষেরা এর শাস্তি ভোগ করে। তাই তাই কি উদয় চৌধুরী নির্দোষ? এত কিছুর পর তোমার কি তাই মনে হয়? আমার মনে হওয়াটা কিছু আসে যায় না, আদালতে প্রমাণ চাই। হ্যাঁ ঠিক বলেছো, আর প্রমাণ দিয়েই আমি উদয় চৌধুরীকে দোষী প্রমাণ করে ছাড়ব। ঠিক আছে, আমরা এইসব কথা বলে এই সুন্দর পরিবেশটা নষ্ট না করি। চলো ওইদিকে যাই। এই কথা বলে জীবন সবার কাছ থেকে চলে গেল, কিন্তু নিবিড় ওখানে দাঁড়িয়ে রইল। আচ্ছা আপনি কি সিঙ্গেল? ঝুমুরের মুখে এ কথা শুনে রাহাত ভ্রু কুঁচকে বলল, মানে? না মানে হয় না, কারোর সাথে রিলেশন আছে বা কাউকে পছন্দ আছে এমন আর কি। সেই কথা জেনে তুমি কি করবে? ঝুমুরের মুখটা চুপসে গেল। সে বলল, না এমনিতেই। রাহাত আবারও বলল, না, আমার কারোর সাথে রিলেশন নেই, আর তেমন কাউকে পছন্দও নেই। ওসব রিলেশন আমার কাছে ঝামেলা মনে হয়। ঝুমু যতটা না খুশি হয়েছিল রাহাতের কোনো রিলেশন নেই শুনে, এবার ঠিক ততটাই অবাক হয়ে গেল রাহাতের মুখে মেয়েদের নিয়ে এমন নেগেটিভ চিন্তা ভাবনা দেখে। কিন্তু সে পরক্ষণে ভাবলো হয়তো কোনো মেয়ের সংস্পর্শে আসেনি বলেই এমন কথা বলছে। তাই ঝুমুর বলল, আচ্ছা আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? যদি কখনো দরকার হয় তাহলে ফোন দিতাম আর কি। রাত বুঝতে পারছে ঝুমুর তার সাথে রিলেশন করতে চাইছে। রাহাত মনে মনে বলে, এই মেয়েটার সাথে যোগাযোগ রাখা দরকার, তাহলে পুষ্প সম্পর্কে সব কিছু জানতে পারবো। আর যদি কোনো নেগেটিভ কিছু পেয়ে যাই, তাহলে সেই চান্সটা কাজে লাগিয়ে একেবারে স্যারের ধরাছোঁয়ার বাইরে পাঠিয়ে দিব ওই পুষ্প নামক আমার পথের কাঁটাটাকে। রাত ঝুমুরকে তার নাম্বার শেয়ার করলো। ঝুমুর তো খুব খুশি রাহাতের নাম্বার পেয়ে। খুব একটা রাত হয়নি, তবুও পুষ্প বাড়িতে যাওয়ার জন্য তাড়া দিয়ে বলল, আমাদের যেতে হবে এখন, রাতে বাবা ফোন করবে, বাড়িতে নেই শুনলে টেনশন করবে। পুষ্পর কথায় পুলক বলল, আরে আপু, বাবাকে বলে দিব আমরা বাড়িতেই আসি। বাবা কি আর দেখতে আসবে নাকি যে আমরা কোথায় আসি? পুষ্প পুলকের দিকে তাকিয়ে কিছুটা চোখ রাঙিয়েই বলল, পুলক, আমরা কখনো বাবাকে মিথ্যে বলিনি। পুলক মাথা নুইয়ে নিল। নিবিড় সঙ্গে সঙ্গেই বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এভাবে ওকে বলছো কেন? ও বুঝতে পারেনি হয়তো। নিবিড় পুলকের উদ্দেশ্যে বলল, পুলক, বাবা মাকে মিথ্যা বলার কোনো দরকার নেই, মনে রাখবে কথাটা। পুলক মাথা নুইয়ে বলল। সরি ভাইয়া। নিবিড় সবার উদ্দেশ্যে বলল, তাহলে আমরা সবাই আজকের মতো বেরিয়ে যাই বরং। সবাই একসাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রাহাত গাড়ি ড্রাইভ করছে, পুলক তার পাশে বসে আছে। নিবিড় আর পুষ্প পেছনের সিটেই বসে আছে। ওইদিকে জীবন
ও ঝুমুরকে নিয়ে চলে গেছে। তাকে বাড়িতে পৌঁছে দিয়ে সেও বাড়িতে চলে যাবে। পুষ্প আর পুলককে বাড়িতে পৌঁছে দিয়ে নিবিড় আর রাহাত চলে গেল। পুষ্পকে বাড়ি ফিরতে দেখে রতন মিয়া সঙ্গে সঙ্গেই ফোন বের করে উজানকে জানিয়ে দিল পুষ্প বাড়িতে পৌঁছেছে। ওইদিকে উজানের অস্থির মনটা এই কথা শুনে স্বস্তি পেল। রাত 2টো। রতন মিয়া মেন দরজা খুলে দিতেই উজান বাড়িতে ঢুকে পড়ল। উজানের গায়ে কালো পোশাক দেখে রতন মিয়া বুঝতে পারছে আজ রাতে উজান চৌধুরীকে মাফিয়া কিং টাইগার সাজতে হয়েছে। উজান উপরে চলে যেতে চাইলে রতন মিয়া পেছন থেকে বলল, আর কতদিন রাতের আধারে আমার উজান বাবাকে মাফিয়া টাইগার সেজে ঘুরতে হবে? রতন মিয়ার কথায় উজান থেমে গেল। রতন মিয়ার দিকে ঘুরে তাকিয়ে বলল, আর বেশি দিন নয় চাচা, খুব শীঘ্রই আমার এই লুকোচুরি শেষ হবে। যাকে খুঁজছো তাকে কি পেয়েছো? না, পাইনি, তবে সে আমার খুব সন্নিকটে চলে এসেছে। রতন মিয়া সেই বাংলোর কেয়ারটেকারই ছিল, যে বাংলো এখন টাইগার গ্যাংয়ের গোপন আস্থানা। সিআইডি স্পেশাল ফোর্স সেখানেই থাকে। এতদিন রতন মিয়া সেই বাংলো দেখাশোনা করত, সবাইকে রান্না বান্না করেও খাওয়াতো। কিন্তু পুষ্পের জন্য এবাড়ি রেডি করার পর উজান রতন মিয়াকে এ বাড়িতে নিয়ে আসে পুষ্পকে দেখাশোনা করার জন্য। পুষ্পের জন্য রতন মিয়ার মতো বিশ্বস্ত লোক উজান আর পায়নি। রতন মিয়া আবারও বলল, অন্তত মেয়েটাকে সবকিছু খুলে বলো। মেয়েটা খুব লক্ষ্মী, ও তোমার সাথে থাকলে তুমি ভরসা পাবে। উজান হাসল। উপরে পুষ্পের রুমের দিকে তাকিয়ে বলল, না রতন চাচা, ওকে এখনো কিছু বলার সময় আসেনি। এই কথা বলে উজান উপরে উঠে গেল। পুষ্পের রুমের সামনে গিয়ে পকেট থেকে এই রুমে ডুপ্লিকেট চাবি বের করে ঘরের ভেতরে ঢুকে গেল। পুষ্প ঘুমানোর আগে সবসময় তার রুমের ভেতর থেকে লক করে ঘুমায়, কিন্তু পুষ্প জানেই না তার রুমের ডুপ্লিকেট চাবি আরো একজনের কাছে আছে। সেই ডুপ্লিকেট চাবি দিয়ে কেউ একজন মাঝরাতে মাঝে মাঝেই তার রুমে আসে। উজান ঘরের ভেতর ঢুকে দরজা পুনরায় লক করে দিল। ধীর পায়ে এগিয়ে গেল বিছানার পাশে। ড্রিম লাইটের হালকা আলোয় পুষ্পের মুখটা জ্বলজ্বল করছে। তার কালো গোলাপের জ্বলজ্বল করা মুখটা দেখে উজানের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। উজান পুষ্পের পাশে বসে হাতের উল্টো পাশ দিয়ে তার গালে স্লাইড করতে লাগলো। হঠাৎই পুরুষালী হাতের স্পর্শে যেন পুষ্পের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, কিন্তু গভীর ঘুমের চাপে যেন তার কাছে মনে হচ্ছে সে স্বপ্নে কারো ছোঁয়া পাচ্ছে। উজান মুখটা এগিয়ে নিয়ে চোখ বন্ধ করে পরম আদরে পুষ্পের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর মুখটা হালকা একটু নামিয়ে নাক দিয়ে পুষ্পর নাকে ঘর্ষণ করলো। একটা পুরুষের মন তো তার প্রেয়সীর কাছে পেতে সবসময় ব্যাকুল। একটা পুরুষের মন তো তার প্রেয়সীকে কাছে পেতে সবসময় ব্যাকুল হয়ে থাকে। আর সেটা হয় যদি নিজের ইচ্ছেতে প্রেয়সীকে দূরে রাখা, তাহলে তো ঠিক এরকম একটা মুহূর্তে মনে হয় সব ইচ্ছেকেই জলাঞ্জলি দিয়ে প্রেয়সীকে খুব কাছে টেনে নিতে, সবকিছু ভুলে গিয়ে শুধু তাতেই মত্ত থাকতে। উজান তার মুখটা আরো একটু নামিয়ে নিল। চোখ পড়ল তার কালো গোলাপের গোলাপি পাপড়ির মতো ঠোঁটে। ওইদিকে উজানের হাতও চলে গিয়েছে পুষ্পের পেটের উপর। আলতো হাতে পুষ্পের পেটে স্লাইড করতেই কেঁপে কেঁপে উঠছে পুষ্প। বড় বড় নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। উজানের এ যেন ছাড়তেই ইচ্ছা করছে না তার কালো গোলাপকে। ইচ্ছে তো করছে সবকিছু ভুলে গিয়ে এই মুহূর্তে আপন করে নিতে তার কালো গোলাপকে। নিজের অবাধ্য মনকে যখন সামাল দিতে ব্যর্থ হলো, তখন তৃষ্ণার্ত ঠোঁট দুটো এগিয়ে গেল পুষ্পর গোলাপি ঠোঁটের দিকে। এতক্ষণ পুষ্প হয়তো মনে করেছিল যে সে স্বপ্ন দেখছে, কিন্তু এবার তার পেটে কারো স্পর্শ পেতেই তার পুরোপুরি ঘুম ভেঙে গেল। চোখ খুলেই তাকাতে দেখে কোনো একটা ছায়া যেন তার সামনে থেকে চলে গেছে। পুষ্প সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে চিৎকার করে বলল, কে কে আছে এই ঘরে? এই কথা বলতে বলতে পুষ্প ঘরের লাইট জ্বালিয়ে দিয়ে আশেপাশে তাকালো, কিন্তু পুরো ঘর তো খালি। তার কাছে মনে হলো যে সে কারো ছায়া দেখতে পেয়েছে। পুষ্প তড়িঘড়ি করেই পাশ থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে দরজার কাছে আসতেই দেখে দরজা বন্ধই আছে। সে যেমন করে বন্ধ করেছিল ঠিক সেভাবেই বন্ধ করা আছে। পুষ্প এবার বারান্দার দরজার দিকে তাকালো। হ্যাঁ, বারান্দার দরজাও তো খুব ভালো করে আটকানো। পুষ্প দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে দেখে রতন মিয়া জগ থেকে পানি ঢেলে খাচ্ছে। পুষ্প নিচে নেমে বলল, রতন চাচা। রতন মিয়া তাকিয়ে দেখে পুষ্প নিচে দাঁড়িয়ে আছে। রতন মিয়া চোখ আপনা আপনি উপরে পুষ্পের ঘরের দিকে চলে গেল। মনে মনে ভয় পেল পুষ্পমা আবার উজান বাবাকে দেখে ফেলেনি তো।
পুষ্প রতন মিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, রতন চাচা, তুমি কি বাড়িতে কাউকে দেখেছো? না মানে, আমার মনে হচ্ছে আমি আমার ঘরে কাউকে দেখেছি। রতন মিয়া কিছু একটা বুঝতে পেরে বলল, কি বলছো মা? বাড়িতে আমরা তিনজন ছাড়া আর কে থাকবে? কিন্তু আমার কাছে মনে হলো আমি কারোর ছায়া দেখলাম। তাহলে কি তুমি বলতে চাইছো তুমি ভূত দেখছো? না চাচা, ভূত কেন হবে? তাহলে ভূত ছাড়া আর কি হইব? আমরা ছাড়া আর কে ঢুকবো বাড়িতে? এই দেখো, আমি নিজের হাতে সদর দরজা লাগাইছি, এখন তো দরজাও লাগানো। পুষ্প সদর দরজার দিকে তাকিয়ে মনে মনে বলল, হ্যাঁ, সদর দরজা তো লাগানোই আছে, কিন্তু পুষ্প আর কিচ্ছু না বলে উপরে নিজের ঘরে চলে গেল। পুষ্প ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেওয়ার পর উজান নিচে নেমে এলো। পুষ্প ঘুম থেকে জেগে গেছে বুঝতে পেরে উজান তৎক্ষণাৎ জানলার পর্দার পেছনে লুকিয়ে পড়ল। পুষ্প ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর উজানও ঘর থেকে বেরিয়ে পড়ে। উজান নিচে নেমে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল। উজান চলে যাওয়ার পর রতন মিয়া আবারও সদর দরজা বন্ধ করে দিল। পুলক কলেজের ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তখনই হঠাৎ করে একটা কাগজের ঢিল এসে পড়ল পুলকের পিঠে। পুলক তাকিয়ে দেখে একটা কাগজ একটা ছোট্ট পাথরে মোড়ানো। সেজন্য হয়তো ঢিলটা তার পিঠে একটু জোরেই লেগেছে। পুলক আশেপাশে তাকালো, চারিদিকে অনেক ছেলে মেয়ে, কেউ কেউ দাঁড়িয়ে আবার কেউ কেউ বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কিন্তু কে তাকে এই ঢিল ছুঁড়েছে বুঝতে পারছে না পুলক। পুলকের এক বন্ধু পুলকের হাত থেকে কাগজটা নিয়ে বলল, একথা বলে পুলকের বন্ধু দেখে কাগজে কিছু লেখা আছে। ওগো আমার হরানের স্বামী, আন্নে ভালো আছেননি? আয় তো বেশি বালা নাই, টিয়া ঐশা কিছু দেন না, চিন্তা ধান্দা চুল বেগুন উঠি গেছে, বেগুনে দেখলে বেলু কইয়া বলায়, বড় হোলা লুঙ্গি ছিঁড়া গেছে, হিডা এখন স্কুলে যায় না, ছোট হোলা বল খেলতে যাই দাঁত ভাঙ্গি হেলাইছে, বড় মাইয়া বালা ইনকা 3 পিসের লাই স্কুলে যায় না, ছোট মাইয়া হইরা বেড়া দেখলে আব্বু আব্বু কইয়া বলায়, আন্নে তাড়াতাড়ি বাড়ি চলে আইন, সাইডটা হোলা মাইয়ার কথা মনে হরেননি আইনের, তাড়াতাড়ি বাড়ি আইন, আমার আন্নের সারা ভালো লাগে না, ইতি ফুলকের বউ লায়লা। হ্যাঁ, এটা একটা চিঠি। চিঠিটাতে লেখা আছে। চিঠিটা পড়ে পুলকের সব বন্ধুরা একসঙ্গে হাসতে লাগলো। হাসতে হাসতেই একজন বলল, তোর লায়লার চিঠি না পেলে আমরা তো সে কথা জানতেই পারতাম না পুলকের বউ লায়লা। আবার আরেকজন হাসতে হাসতে বলল। সবাই একসাথে হেসে উঠল। কিন্তু পুলক দাঁতে দাঁত চেপে চিঠিটা হাতে নিয়ে বসা থেকে উঠে চিৎকার করে বলল, এই কাগজটা দিয়ে আমাকে ঢিল ছুঁড়ছে। সবাই পুলকের দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলছে না। পুলক আবারও বলল, কে আমার সাথে এমন দুষ্টামি করছে? সাহস থাকলে সামনে এসো। কিন্তু এবারও কেউ কিছু বলল না। পুলকের এক বন্ধু উঠে এসে পুলককে বলল। পুলকের বন্ধু তার হাত ধরে তাকে বসিয়ে দিল। পুলক বলল, আমি কি মজার পাত্র নাকি যে আমাকে নিয়ে কেউ মজা করবে? আরেকজন বন্ধু মুচকি হেসে বলল, আরে কোনো মজা নয়, আমার তো মনে হয় কেউ পুলকের প্রেমে পড়েছে, তাই সে পুলকের বউ হতে চায় বলে আগে থেকে পুলককে প্রেমপত্র দিয়ে জানিয়ে দিছে। এই কথা বলে পুলকের সেই বন্ধু হাসতে লাগলো। পুলক তার বন্ধুকে ধমকে সুরে বলল, কি আবল তাবল বকছিস তুই? কোনো প্রেম টেম না, কেউ আমার সাথে ফাজলামি করছে। একবার পেয়ে নেই সেই চিঠির মালিককে, তারপর তার ফাজলামি বের করব। ভার্সিটি শেষে পুষ্প নিবিড়ের বাড়িতে ঢুকলো। বাড়ি পেরিয়ে অফিস ঢুকতে গিয়ে নিচতলায় হঠাৎ করে আশরাফ খন্দকারের সাথে ধাক্কা খেল পুষ্প। পুষ্প খুব একটা অমনোযোগী না থাকলেও আশরাফ খন্দকার খুব তাড়াহুড়োতেই ছিলেন। কোনো এক জায়গায় তার বিপক্ষ দলের সাথে তার দলের ছেলেরা ঝগড়ায় জড়িয়ে পড়ে। তিনি তাড়াহুড়ো করে অফিস থেকে বেরোতে গেলে ধাক্কা লাগে পুষ্পের সাথে। আশরাফ খন্দকারের পেছনে প্রায় 8-10 জন ছেলেপেলে ছিল। আশরাফ খন্দকারের প্রিয়ে মাসুদ পেছন থেকে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে চোখ কোথায় রাখো, দেখে চলতে পারো না? আশরাফ খন্দকার মাসুদকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, ওর দোষ নেই, আমি একটু তাড়াহুড়োতেই ছিলাম। আশরাফ খন্দকার উপর থেকে নিচ পর্যন্ত একবার পুষ্পকে ভালো করে পরখ করে বলল, তুমি কে মা? তুমি কি আমার কাছে কোনো প্রয়োজন এসেছো? পুষ্প বলল, না, আসলে আমি নিবিড় স্যারের কাছে এসেছিলাম, আমি ওনার কাছে ইন্টার্নি করছি। আশরাফ খন্দকার হেসে বলল,
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। পুষ্প সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আশাব খন্দকার পেছনে ফিরে পুষ্পর যাওয়ার দিকে তাকিয়ে রইল। পুষ্প অফিসে ঢুকে বলল, আসবো স্যার? নিবিড় চোখ তুলে তাকিয়ে দেখে তার কালো গোলাপ, যে তার বুকের ছোট্ট বাগানে কালো গোলাপ হয়ে ফুটে আছে। নিবিড়ের মুখশ্রীতে হাসির ঝলক ফুটে উঠল। নিবিড় মুখে হাসি ফুটিয়ে বলল, এসো পুষ্প। পুষ্প এগিয়ে গিয়ে নিবিড়ের সামনে চেয়ারে বসলো। নিবিড় বলল, সবসময় অনুমতি নেওয়ার কি খুব প্রয়োজন আছে? না, আসলে আপনি তো অনেক সময় ব্যস্ত থাকেন, তাই ঢোকার আগে। নিবিড় পুষ্পর দিকে তাকিয়ে মনে মনে বলল, কই, আমার মনে ঢোকার আগে তো আমার কাছ থেকে কোনো অনুমতি নাওনি। অনুমতি ছাড়াই আমার মনের সিংহাসনে গিয়ে রানী হয়ে বসে আছো। নিবিড় এসব ভেবে হেসে বলল, এই কক্ষে ঢোকার সময় তোমার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তুমি যখন খুশি তখনই এই কক্ষে প্রবেশ করতে পারো। পুষ্প আর কিচ্ছু বলল না। পেছন থেকে রাহাত নিবিড়ের দিকে তাকিয়ে আছে। রাত খেয়াল করেছে তার স্যার যখনই এই মেয়ের সাথে কথা বলে তখনই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। নিবিড়কে আজ খুব ফুরফুরে মেজাজে লাগছে। হাসি উজ্জ্বল মুখশ্রীতে ফুটে উঠেছে যেন এক মানসিক শান্তি। পুষ্প নিবিড়ের উদ্দেশ্যে বলল, আপনাকে আজ একটু বেশি খুশি দেখাচ্ছে। নিবিড় হেসে বলল, হ্যাঁ পুষ্প, আজ আমি খুব খুশি। আজ কোর্ট থেকে নোটিশ এসেছে। কোর্ট আমার করা আপিল মঞ্জুর করেছে। কালই এই মামলা কোর্টে উঠবে। আমি আমার মা বোনের খুনিকে জেলে না ঢুকানোর পর্যন্ত শান্তি পাচ্ছি না। পুষ্প বলল, আচ্ছা, যে আপনার মা বোনকে খুন করেছে, আপনার কি তার বিরুদ্ধে সব প্রমাণ আছে আপনার কাছে? আমার কাছে যেটুকু প্রমাণ আছে সেটুকুতেই চলবে পুষ্প। তুমি আমার এই পুরোটা জার্নি আমার সঙ্গে থাকবে। পুষ্প হেসে বলল, থাকবো। আমাকে তো থাকতেই হবে। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনি আমার কাছে একজন আদর্শ। পুষ্পের মুখে এ কথা শুনে নিবিড়ের খুশিতে বুকটা ভরে গেল। পছন্দের মানুষটার কাছে আদর্শ মানুষ হওয়াও ভাগ্যের ব্যাপার। নিবিড় অফিসে থাকার সময় এই পুষ্পের ফোন আসে শিলার। পুষ্পের সাথে দেখা করতে চায়, তাই পুষ্প বসে আছে শিলার সামনেই। হঠাৎ করে আমাকে এখানে ডাকা হয়েছে কেন? রেস্টুরেন্টের টেবিলে শিলার অপর দিকে চেয়ারে বসে শিলার দিকে তাকিয়ে কথাটা বলল পুষ্প। শিলা মুচকি হেসে বলল, তোমাকে কিছু দেখানোর আছে পুষ্পা। পুষ্প ভ্রু কুচকে বলল, কি? শিলা নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা খাম খুলে পুষ্পের হাতে দিয়ে বলল, নিজেই খুলে দেখি না। পুষ্প খামটা হাতে নিয়ে খুলে দেখে উজান আর তার সামনে বসে থাকা মেয়েটার কিছু ঘনিষ্ঠ ক্ষণ মুহূর্ত। যদিও পুষ্প উজানকে তার স্বামী বলে মানে না, আর সে এটাও জানে উজানও তাকে স্ত্রী হিসেবে মানে না, কিন্তু এই ছবিগুলো দেখে কেন যেন হঠাৎ করে পুষ্পের বুকের ভেতর কোনো এক জায়গায় ব্যথা অনুভব হচ্ছে। তারপরে পুষ্প শক্ত কণ্ঠে বলল, এগুলো আমাকে দেখানোর মানেটা কি? মানে এইটাই যে তোমাকে বোঝাতে চাইছি যে তুমি আমার জিনিস নিয়ে টানাহেচড়া করছো। আমি কখন তোমার জিনিস নিয়ে টানাহেচড়া করলাম? আমি তো কাউকে নিয়ে টানাহেচড়া করিনি। বরং উনি নিজেদের মধ্যে হাসিল করতে আমাকে খুব বাজেভাবে ব্যবহার করেছে। সাধ্য হাসিল হয়ে যাওয়ার পর আমায় ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক বলেছ। আসলে কি বলতো পুষ্পা, উজান চৌধুরীর স্বভাবটা এরকম, সাধ্য হাসিল হয়ে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দেওয়া। তোমার সাথে তো বিয়ের নাটক করেছে, কিন্তু অনেক মেয়ের শরীর নিয়েও খেলেছে এই উজান চৌধুরী। উজানের ব্যাপারে এসব জেনে চোখ মুখ খিচে নিল পুষ্প। শিলা উজানের ব্যাপারে আরো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে গেলে পুষ্প তাকে থামিয়ে দিয়ে বলল, আর কিছু বলতে হবে না। ওনার সম্বন্ধে আর কিছু জানার প্রয়োজন নেই আমার, কারণ ওনার সাথে খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে আমার। যেহেতু আইনি ব্যাপার আর আমার বাবার বড় কোনো হাত নেই, তাই একটু লেট হচ্ছে। উজান আর পুষ্পর ডিভোর্সের কথা শুনে শিলা চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। শিলা পুষ্পকে আরো রাগিয়ে দেওয়ার জন্য বলল, উজানা বলেছিল আমাকে তোমাদের ডিভোর্সের ব্যাপার ও চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিবে। আসলে কি বলতো, উজান আর আমার বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু উজান কেন ভাবেই উদয় ভাইয়ের বিয়ের আগে নিজে বিয়ে করতে চাইছিল না। তাই তো যেভাবে হোক উদয় ভাইয়ের বিয়েটা করানো জরুরি ছিল। তাই শুধু শর্তের কারণে তোমার মতন একটা কালো মেয়েকে বিয়ে করেছে। উজান কখনোই তোমাকে নিয়ে সংসার করবে না।
পুষ্প তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ওই উজান চৌধুরী আমার সাথে কি সংসার করবে? এই কালো মেয়েটাই ওনার সাথে সংসার করবে না। দয়া করে বলে দিবেন ওনাকে এই কথা। এ কথা বলেই পুষ্প চেয়ার ছেড়ে উঠে বড় বড় পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। শিলা পুষ্পের যাওয়ার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল। রায়হান একটা খাম নিয়ে উজানের টেবিলে রাখতে রাখতে বলল, বস, এইমাত্র এই চিঠিটা এলো। উজান হাতের কাজ ফেলে খাম থেকে চিঠিটা বের করে চোখের সামনে মেলে ধরতেই মুখটা চুপসে গেল উজানের। রায়হান শুধু তার বসের চুপসে যাওয়া মুখের দিকেই তাকিয়ে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। উজান চিঠিটা রেখে ফোন হাতে নিয়ে অ্যাডভোকেট কামরুল হাসানকে ফোন করলো। হ্যালো অ্যাডভোকেট আঙ্কেল, কোর্ট থেকে চিঠি এসেছে। কালই ভাইয়াকে কোর্টে হাজির করতে বলেছে। আমি জানি উজান, আমি কোর্টেই আছি। আমাদের কি কিছুই করার নেই আঙ্কেল? সব কিছুই আমার অবগত। এখন পর্যন্ত তো কিছুই করার নেই উজান। কোর্টের আদেশ তো আমাদের মানতেই হবে। তুমি চিন্তা করো না উজান। আমার মনে হয় না ওই নিবিড় খন্দকারের কাছে শক্তপোক্ত কোনোভাবে প্রমাণ আছে যা দিয়ে আমাদের উদয় বাবাকে জেলে ঢোকানো সম্ভব। তবু আঙ্কেল, ভাইয়ার যেন কোনোভাবে জেলে ঢুকতে না হয়, না হলে আমি মা দাদিমাকে সামলাতে পারবো না। তার উপর ভাইয়ার নতুন বিয়ে হয়েছে। আমি জানি না এই ব্যাপারটা জানলে তাদের কিভাবে সামলাবো। এই কথা বলে উজান ফোনটা রেখে দিল। উজান ফোন রাখার পরপরই তার ফোনে বাড়ি থেকে একটা কল আসে, নাজু চৌধুরীর ফোন। হ্যাঁ ছোট মা, বলো। ফোনের অপর পাশ থেকে নাজু চৌধুরী কাঁদতে কাঁদতে বলল, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো উজান, কাল উদয়কে কোর্টে দাঁড়াতে হবে। শুনেই মার ভাবিকে সামলানো যাচ্ছে না। তোমাদের এই খবর কে দিল? একটা চিঠি এসেছে, সেটা পড়েই তো জানতে পারলাম। উজান মনে মনে বলল, কিন্তু কোর্টের চিঠি তো আমার কাছে এলো, তাহলে বাড়িতে কিসের চিঠি গেল? নিশ্চয়ই ওই নিবিড় খন্দকার বাড়িতে ভাইয়াকে চিঠি পাঠিয়েছে। উজান দাঁতে দাঁত চেপে ধরলো, তারপর ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে গেল। বাড়িতে ঢুকতেই জলে চৌধুরী উজানের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না শুরু করে দিল। জলে চৌধুরীর হয়তো এটাই ধারণা নিবিড় উদয়কে জেলে ঢুকিয়ে দিবে। এই ভেবে জলে চৌধুরী খুব ঘাবড়ে গেছে। মায়ের কান্না দেখে উজান মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? ভাইয়ার কিছুই হবে না, তুমি দেখে নিও। কিন্তু আমার মন মানছে না বাবা, আমার মন ডাকছে। মায়ের কান্না আর আবেগী কথা শুনে উজানের চোখ ছলছল করে উঠল, কিন্তু উজান কাউকে কিছু বুঝতে না দিয়ে মাকে ছেড়ে দিয়ে সোফায় চুপ করে বসে থাকা উদয়ের পাশে গিয়ে বসলো। ভাইয়ের পাশে বসে ভাইয়ের হাতটা শক্ত করে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি তোমার কিচ্ছু হতে দিব না। উদয় জোরপূর্বক হাসি ফুটিয়েই বলল, আমাকে নিয়ে চিন্তা করিস না ভাই, মা আর দাদিমাকে দেখে রাখিস, আর পারলে মালাকে বুঝিয়ে শুনে বলিস আমাকে ছেড়ে দিয়ে নিজের জীবন নিয়ে ভাবতে। উজান পাশে দাঁড়িয়ে থাকা মালার দিকে করুণ চোখে তাকালো। মালা মুখে আঁচল চেপে ধরে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। উজান দু হাতে ভাইয়ের হাতটা চেপে ধরে বলল, তুমি এসব কি বলছো ভাইয়া? তুমি কেন এতটা দুর্বল হয়ে পড়ছো? দুর্বল নয় ভাই, আমি যথেষ্ট শক্ত আছি, আর যা সত্যি তাই বলছে। উজান আর কিচ্ছু বলতে পারলো না। আয়েশা চৌধুরী উজানকে বলল, উজান দাদু ভাই, আমি একবার নিবিড়ের সাথে কথা বলবো, তুমি একবার নিবিড়ের কাছে আমাকে নিয়ে যাবে? উজান দাঁতে দাঁত চেপে বলল, কোনো লাভ হবে না দাদিমা, ও ভাইয়ার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে, তাই কোনো ঠিক ভুল ওর মাথায় ঢুকবে না। ও যা করতে চাই করতে দাও দাদিমা। যখন হাতড়িয়ে দেখবে ও পুরোটাই ভুল, তখন নিজেকে নিজে ধিক্কার দিবে। মালা ঘরে গিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ডুকরে ডুকরে কাঁদছে। খুব অসহায় লাগছে নিজেকে। মনে হচ্ছে এই মুহূর্তে নিজের কাছের মানুষগুলোর সামনে থাকলে তাদের বুকে পড়ে একটা বার কাঁদলে হয়তো বুকের কষ্টটা দূর হতে পারত মালার। আশরাফ খন্দকার আর নিবিড় আজ একসাথে ডিনারে বসেছে। এই সময়টুকু খুব একটা আসে না বাবা ছেলের মধ্যে। আশরাফ খন্দকার বরাবরই ছন্ন ছাড়া একজন মানুষ ছিলেন। দোয়েল খন্দকারের হাতে সংসার তুলে দিয়ে নিজে রাজনীতি নিয়ে ব্যস্ত সময় কাটাতেন। মাসে দু একবার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে খাবারের টেবিলে বসা ছিল তার পরিবারের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো। নিবিড় সবসময় নিয়মে বেঁধে থাকা একজন মানুষ। তার মা তাদেরকে নিয়মের মধ্যে রেখেই বড় করেছে। আশরাফ খন্দকারের মতো ছন্নছাড়া জীবন দোয়েল খন্দকারের অপছন্দ ছিল, তাই তিনি বাবার মতো নয় নিজের মতো করে ছেলে মেয়েদের মানুষ করেছিলেন।
বিদেশ থেকে ফিরে আসার পর নিবিড় একা একা এই খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। বিদেশ থেকে ফিরে আসার সেই প্রথম দিন বাবা ছেলে মিলে একসাথে এক টেবিলে বসে খাবার খেয়েছিল। আর আজ হঠাৎ করে আশরাফ খন্দকার বলল, সে আজ বাড়িতে ডিনার করবে। মুখে সেটা প্রকাশ না করলেও নিবিড় মনে মনে খুব খুশিই হয়েছে। বিদেশ থেকে ফিরে আসার পর এ বাড়িতে যেন তার দম বন্ধ হয়ে আসে। মায়ের আদর যত্ন শাসন আর বোনের চঞ্চলতা ভরা দুষ্টুমি খুব মিস করে নিবিড়। এ বাড়িতে থাকলেই যেন চারদিকে তাদের স্মৃতি ঘিরে ধরে নিবিড়কে। মনে হয় হাত বাড়ালেই তাদের ছোঁয়া যায়, কিন্তু যখন হাত বাড়ায় তখন শূন্য হাতটাই ফিরে আসে নিবিড়ের কাছে। তখন নিবিড় বুঝতে পারে এটা শুধুই তাদের স্মৃতি আর তার মনের ভুল। তাই খুব একটা সময় থাকতে চায় না এই বাড়ির ভেতর। বেশিরভাগ সময় কাজ নিয়ে নিজের অফিস কক্ষটাতেই সময় কাটিয়ে দেয়। পরিপূর্ণ বাড়িটা হঠাৎ করেই শূন্য হয়ে যায়, সেটা মেনে নিতে কষ্ট হয় নিবিড়ের কাছে। বাড়ির ভেতর ঢুকে চারিদিকে নীরবতা যেন নিবিড়ের বুকে চাপা দেওয়া কষ্টকে ক্রমাগতই বাড়িয়ে তোলে। মাঝে মাঝে মনে হয় খুব ভালো ছিল দূরে পড়েছিল বলে। চোখের সামনে এই নীরবতা দেখে মনে হয় তার জীবনটা শূন্য হয়ে গেছে। কে পরিপূর্ণ করবে তার এই শূন্য জীবন? প্রেম ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে তার শূন্য বুকটা। বিশাল বড় টেবিলের এক মাথায় বসে খাবার খাচ্ছে আশরাফ খন্দকার, আর টেবিলের অন্য মাথায় নিবিড়। খাবার খাওয়ার এক পর্যায়ে আশরাফ খন্দকার বলল, কাল তো মামলাটা কোর্টে উঠবে নিবিড়, আমি তো থাকতে পারবো না। তুমি পারবে তো একা সবটা সামাল দিতে? নিবিড়ের ইচ্ছে করছে বাবাকে বলতে, কিন্তু কথাটা বলল না নিবিড়। কারণ সে জানে তার বাবা ব্যস্ত একজন মানুষ, প্রতিদিন কত কত গরিব দুঃখী আর নিরীহ মানুষদের পাশে থাকতে হয়। তার বাবার এই কাজটা খুব পছন্দ নিবিড়ের। ছোটবেলা থেকেই ব্যারিস্টার হওয়ার ইচ্ছে থাকলেও বাবার কাজকে সবসময় সম্মান করে এসেছে নিবিড়। তার মাকেও দেখেছে তার বাবার কাজকে সম্মান করতে। তাই নিবিড় চাইলেও কথাটা বলতে পারল না। বলল, সমস্যা নেই বাবা, কোনো প্রয়োজন পড়লে আমি তোমাকে অবশ্যই জানাবো। ঠিক আছে বাবা, অ্যাডভোকেট ফিরোজ সাহেব সবসময় তোমার পাশে থাকবেন। তুমি বিদেশে থাকাকালীন উনি তো মামলাটা প্রথম থেকে চালিয়ে নিয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। কোনো কিছু প্রয়োজন পড়লে ওনার কাছ থেকে তুমি জেনে নিও। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমি চাই তুমি তোমার মা বোনের খুনিকে শাস্তি পাইয়ে দিয়ে তাদের খুনের প্রতিশোধ নাও। তুমি চিন্তা করো না বাবা, আমি আমার লয়ার জীবনের যতটুকু অর্জন করেছি তার সবটা দিয়ে আমি চেষ্টা করব। আমার তোমার উপর পুরোপুরি ভরসা আছে। আমি জানি তুমি পারবে। এই কথা বলে আশরাফ খন্দকার আবারও নিবিড়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা নিবিড়, ইদানিং তুমি কি তোমার সাথে কোনো মেয়েকে রেখে ইন্টার্নিং করাচ্ছ? সকালে একটা মেয়েকে দেখলাম তোমার অফিসে ঢুকতে। হ্যাঁ, নিবিড় বুঝতে পারছে তার বাবা পুষ্পের কথা বলছে। পুষ্পের কথা শুনে নিবিড়ের চেহারা খানিকটা পরিবর্তন হয়ে গেল। মুখের মধ্যে জড়তা এসে ভর করলো। আমতা আমতা করে বলল, মানে হ্যাঁ, আসলে বাবা ও পুষ্প গ্রাম থেকে এসেছে, খুব ভালো স্টুডেন্ট। তাই ভাবলাম আমার পাশে থেকে যদি ইন্টার্নি করতে পারে তাহলে অনেক কিছু শিখতে পারবে। নিবিড়ের মুখে কখনো কোনো জড়তা কাজ করেনি। আজ এই পুষ্প মেয়েটার কথা বলতে এই সকল জড়তা এসে ভিড় করলো ছেলেটার মুখে। আশরাফ খন্দকার বিষয়টা খুব ভালো করেই খেয়াল করলেন। বুঝতে পারলেন এই পুষ্প মেয়েটাকে তার ছেলের হয়তো পছন্দ। তাই হয়তো বাবার সামনে ভালোবাসার মানুষটার কথা বলতে গিয়ে জড়তা সৃষ্টি হচ্ছে নিবিড়ের। যতই হোক বাবা তো। আশরাফ খন্দকার কিছু বুঝতে পেরে একগাল হেসে বলল, হ্যাঁ, মেয়েটাকে দেখি বোঝা যায় খুব ভালো একটা মেয়ে। আমারও মেয়েটাকে পছন্দ হয়েছে। এই কথা বলে আশরাফ খন্দকার খাবার টেবিল থেকে উঠে গেলেন। বাবার মুখে পুষ্পকে পছন্দের কথা শুনে মুখে হাসি দেখা গেল নিবিড়ের। আর যদি মা বেঁচে থাকতো তাহলে মাকে সরাসরি গিয়ে বলতো, মা, আমি তোমার কালো গোলাপকে পেয়ে গেছি, আমার এই কালো গোলাপকেই লাগবে। কিন্তু আজ মা তো বেঁচে নেই। বাবার সামনে ওরকম ভাবে নিজের পছন্দের কথা বলে উঠতে পারলো না নিবিড়। কিন্তু বাবা ঠিকই ছেলের চোখের ভাষা বুঝতে পেরে গেছে। তাই তো ইঙ্গিত দিয়ে গেছে তার ওই ফুলকেই পছন্দ হয়েছে, যে ফুল তার ছেলের মনের বাগানে নিজের সৌন্দর্য নিয়ে ফুটে আছে। বিশাল একটা অন্ধকার ঘরের ঠিক মাঝ বরাবর একটা অল্প আলো লাইট জ্বলছে। সে আলো স্পষ্ট সবার মুখ না দেখা গেলেও ভাষা ভাষা মুখগুলো চেনা যাচ্ছে ঠিকই। ঘরের একপাশে বসে আছে স্ন্যাক গ্যাংয়ের খোকন, আর তার পেছনে সারি সারি বন্দুক হাতে ডজন খানিক ছেলে পেলে। তারই বিপরীত পাশে বসে আছে অনলি অন টাইগার গ্যাংয়ের কিং টাইগার, আর তার পাশে এই রায়হান নামের ছেলেটা।
আর পেছনে ডজন খানিক নয়, বরং 20-22 ছেলে পেলে সবাই কালো পোশাক ধারণ করে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। টাইগার আশেপাশে এক পলক তাকিয়ে বলল, আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে চাই টাইগার। হঠাৎ করে খুব উচ্চস্বরে আওয়াজটা এলো। সঙ্গে সঙ্গে টাইগার সহ সবাই আশেপাশে তাকালো, কিন্তু কাউকে কোথাও দেখা গেল না। পুরো ঘর অন্ধকার। খোকন টাইগারকে ইঙ্গিত দিয়ে বলল সামনে তাকাতে। টাইগার সামনে তাকাতেই সামনের দেয়ালে রাখা বড় স্ক্রিনের মনিটরে ভেসে উঠল এক মানুষের প্রতিচ্ছবি। টাইগার রূপে উজান খুব ভালো করে বুঝতে পারলো স্ন্যাক গ্যাং কিং তার সামনে না এসে এই ভিডিওটা কনফারেন্স মাধ্যমে তার সাথে কথা বলতে চাইছে। টাইগার তাকিয়ে আছে সামনে থাকা স্ক্রিনে, কিন্তু তার মুখ তো দেখাই যাচ্ছে না, শুধু হাতের 5টা আঙ্গুলই দেখা যাচ্ছে। হাঁটুর মধ্যে হাত রেখে আঙ্গুলগুলো অনবরত নাড়াচ্ছে সে। উজান খুব ভালো করে তাকিয়ে আছে আঙ্গুলগুলোর দিকে। স্ক্রিনের অপর পাশে থাকা মানুষটা আবারও বলল, কি ব্যাপার টাইগার, কিছু বলছো না কেন? তুমি বলেছিলে তুমি আমার সাথে কথা বলতে চাও, আর কারোর সাথে না। কথা বলতে চলে এলাম তোমার সাথে। এবার বলো, তুমি আমার সাথে কাজ করতে রাজি? কণ্ঠটা কেমন যেন খুব পরিচিত মনে হলো উজানের কাছে, কিন্তু হালকা সাউন্ড এফেক্ট ব্যবহার করার কারণে কণ্ঠটা খুব ভালো করে ধরতে পারছে না উজান। উজান তার প্রশ্নের উত্তরে বলল, হ্যাঁ আমি রাজি। আমি এই স্ন্যাক গ্যাংয়ের সাথে কাজ করব, তবে আমার শর্ত আছে। আমাদের মাঝে যা কিছু হবে তা 50-50 করে ভাগ করা হবে। সেটা তো অবশ্যই, কিন্তু তাছাড়াও আমার আরেকটা শর্ত আছে। এটা ছাড়া আর কি শর্ত? যে কোনো বিষয়ে আমি স্ন্যাক গ্যাংয়ের কিং ছাড়া আর কারোর সাথে কথা বলবো না। এসব ছোটোখাটো বিষয়ে স্নেক গ্যাংয়ের কি সবসময় কথা বলে না? টাইগার গ্যাংয়ের কিংও এসব ছোটোখাটো বিষয়ে কোনো চামচার সাথে কথা বলে না। যদি দুটো মাফিয়া গ্যাংকে একসাথে কাজ করতে হয় তাহলে সেই গ্যাংয়ের কিংদের একসাথে বসে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। কোনো সাইড পার্সনের সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত এই টাইগার নিবে না। স্ক্রিনে থাকা মানুষটা আঙ্গুলগুলো কিছুক্ষণ নাচালো, হয়তো কিছু একটা ভাবতে ব্যস্ত। তাকে চুপ থাকতে দেখে টাইগার রূপে উজান বলল, খুব চিন্তায় ফেলে দিলে দরকার নেই। আমি সামান্য অর্থের বিনিময়ে আমার লোকজন দিয়ে এই স্ন্যাক গ্যাংকে মাফিয়া জগতের রাজ করতে সাহায্য করব। আর সে যদি আমাকে মিনিমাম সম্মানী দিতে দ্বিধাবোধ করে তাহলে আমি নাই বা কাজ করলাম এই স্ন্যাক গ্যাংয়ের সাথে। আমি চাইলে আমি এই মাফিয়া জগতে রাজ করতে পারি, সেই শক্তি আমি মজুত করে রেখেছি। এই কথা বলে টাইগার চেয়ার ছেড়ে উঠতে গেলে স্ক্রিনে থাকা মানুষটা বলল, আরে তুমি রাগ করছো কেন? হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমাদের মাঝে যোগাযোগ হওয়ার দরকার। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি তোমার সাথে কথা বলবো। উজান মনে মনে হাসলো। সে মনে মনে বলল, দূরে তুমি কতদিন থাকবে? একদিন না একদিন সামনে তো তোমাকে আসতেই হবে। আমি বাধ্য করব তোমাকে আমার সামনে আসতে। এ কথা বলে উজান আবারও হাসলো, কিন্তু মুখোশের আড়ালে তার হাসি কারো চোখে পড়ল না। আদালত প্রাঙ্গণেই চৌধুরী পরিবারের পরপর দুটো গাড়ি এসে থামলো। আয়শা চৌধুরী, জলি চৌধুরী সহ সবাই এসেছে আদালতে। উজান গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। মালা উদয়ের হাতটা শক্ত করে ধরে বলল, আমরা এসে গেছি, আমাদের নামতে হবে। আদালত প্রাঙ্গণে গাড়ি থামা মাত্রই বুকের ভেতরে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হচ্ছে মালার। ভয় চারদিক থেকেই ঘিরে ধরেছে তাকে। উদয়কে হারানোর ভয়, কিন্তু মালা সেটা প্রকাশ করল না। যতটুকু পারে শক্ত থাকার চেষ্টা করল সে। মালার হাত ধরে নামলো উদয়। অ্যাডভোকেট কামরুল হাসান আদালত প্রাঙ্গণেই দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল চৌধুরী পরিবারের জন্য। তাদের দেখে এগিয়ে এলো তাদের কাছে। উজান কামরুল হাসানকে বলল, কি বুঝতে পারছেন আঙ্কেল? এখনও কিছু বুঝতে পারছি না উজান, তবে আমার কাছে খবর এসেছে নিবিড় খন্দকারের কাছে নাকি খুব শক্তপোক্ত প্রমাণ আছে। অ্যাডভোকেট কামরুল হাসানের কথা শুনে মুখটা চুপসে গেল উজানের। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। এত কিছু করেও কি সে সত্যটা বের করতে পারল না? এভাবে বাজেভাবে হেরে যাবে মিথ্যের কাছে, আর সেই মিথ্যেটাই তার ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিবে। অল্প কিছুক্ষণ পর নিবিড়ের গাড়ি এসে থামলো আদালত প্রাঙ্গণে। নিবিড়, পুষ্প, রাহাত সহ অ্যাডভোকেট ফিরোজ গাড়ি থেকে নামলো। বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে চৌধুরী পরিবার। অন্য কেউ খেয়াল না করলেও উজানের চোখ পড়ল পুষ্প আর নিবিড়ের উপর। নিবিড় গাড়ি থেকে নেমে সোজা আদালতের ভেতরে চলে গেল। পুষ্প সহ রাহাত আর অ্যাডভোকেট ও তার পেছন পেছন চলে গেল। উজান তাদের যাওয়ার দিকেই তাকিয়ে আছে।
অল্প কিছুক্ষণের মধ্যে আদালতের কাজ শুরু হবে। উজান, উদয় সহ চৌধুরী পরিবারের সবাই চেয়ারে বসে আছে। সবাই বিচারকের আসার অপেক্ষায় আছে। ঠিক সেই সময় নিবিড় ঢুকলো কক্ষে, আর তার পেছনেই ছিল পুষ্প। পুষ্পর হাতে কিছু ফাইল, আর রাহাতের হাতে একটা ব্যাগ। নিবিড় কক্ষে ঢুকেই চোখে পড়ল উদয়ের উপর, তার মা আর বোনের খুনি, যে কিনা এক সময় তার বোনের ভালোবাসা ছিল। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নিল নিবিড়। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিজের আসনে বসে পড়ল। ওইদিকে পা দুটো যেন থমকে গেছে পুষ্পর। এই বিচার কক্ষের আসনে মালাকে বসে থাকতে দেখে পা থেমে গেছে পুষ্পর। মালাও পুষ্পের উপর চোখ পড়তে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মালার। সঙ্গে সঙ্গে মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, পুষ্প। চৌধুরী পরিবারের সবাই নিবিড় খন্দকারের সাথে তাদের বাড়ির ছোট্ট বউ পুষ্পকে দেখে যেন অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। সবার মনে একটাই প্রশ্ন, পুষ্প এই আদালতে কি করছে, তাও আবার নিবিড়ের সাথে? সবাই অবাক আর জিজ্ঞাসু দৃষ্টিতেই তাকিয়ে আছে পুষ্পের দিকে। মালা হাসি মুখে চেয়ার ছেড়ে পুষ্পর কাছে যেতে চাইলে ঠিক তখনই উজান তাকে বাধা দেয়। কি হয়েছে ভাবি, তুমি কোথায় যাচ্ছ? পুষ্প এসেছে। ও তোমার জন্য আসেনি, তাই তোমারও ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমার পুষ্প আমার কাছে আসেনি তো কার কাছে এসেছে? সবকিছু বুঝতে পারবে, এখন চুপ করে বসো। মালা আর কিচ্ছু না বলে পুষ্পের দিকে তাকিয়ে চুপ করে বসে পড়ল। উজান মালাকে তার কাছে আসতে দিল না, এটা পুষ্পের চোখে পড়েছে। কিন্তু মালা আর চৌধুরী পরিবারের সবাই এই আদালতের বিচার কক্ষে কি করছে, সেই প্রশ্নই পুষ্পের মনকে অতুলা করে দিচ্ছে। নিবিড় তাকিয়ে দেখে পুষ্প এখনো দাঁড়িয়ে আছে। নিবিড় পুষ্পকে ডেকে বলল, পুষ্প। পুষ্পের ধ্যান ভাঙল। নিবিড় বলল, দাঁড়িয়ে আছো কেন? পুষ্প বলার আগেই নিবিড় ওদের দিকে তাকিয়ে বলল, ওরাই আমার শত্রুপক্ষ, চৌধুরী পরিবার। ওই পরিবারের বড় ছেলে উদয় চৌধুরী আমার মা আর বোনকে খুন করেছে। নিবিড়ের কথা শুনে পুষ্পের দুপা থরথর করে কাঁপছে। পুষ্প সঙ্গে সঙ্গে বসে পড়ল চেয়ারে। এ কি শুনল সে? উদয় ভাইয়া খুন করেছে? কিন্তু কিভাবে সম্ভব? একটা অন্ধ লোক কিভাবে খুন করতে পারে? আর উদয় খুন করতে পারে এটা বিশ্বাসেরও বাইরে। আর যদিও তাই হয় তাহলে মালার কি হবে? মালার জীবনটা তো শেষ হয়ে যাবে। তাহলে কি মালা এতদিন ভালো ছিল না? আর সে কিনা মালা সুখে আছে ভেবে নিশ্চিন্ত মনে মালার উপর নীরব অভিমান পুষে রেখেছে। এই সব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্যই আজ মালার এই অবস্থা। নিজেকে নিজেই ধিক্কার দিল পুষ্প। মালা এখনো পুষ্পর দিকেই তাকিয়ে আছে। পুষ্প চোখের পানি ফেলে মালার দিকে তাকালো। মালার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু পুষ্পর মুখে হাসি ফুটে ওঠেনি, বরং ফুটে উঠেছে অনুশোচনা আর নিজের উপর ধিক্কার। মালার সাথে আয়শা চৌধুরী, জলি চৌধুরী সহ সবাই পুষ্পের দিকেই তাকিয়ে আছে। নাজু চৌধুরী আর জলি চৌধুরীর কানে আস্তে করে বলল, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো উজান, কাল উদয়কে কোর্টে দাঁড়াতে হবে। শুনেই মার ভাবিকে সামলানো যাচ্ছে না। একটা চিঠি এসেছে, সেটা পড়েই তো জানতে পারলাম। ভাবি, তোমার ছোট ছেলের বউ দেখছি নিবিড় খন্দকারের সাথে ঢুকলো। তাহলে ও কি উজানের উপর প্রতিশোধ নিতে পারবে না বলে উদয়ের উপর প্রতিশোধ নিতে চাইছে? তাই ওই নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়েছে। আমার তো তাই মনে হয়। আর তুমি এই ছেলের বউকে বাড়িতে আনার জন্য পাগল হয়ে আছো। উজান ঠিকই এই মেয়েটাকে চিনতে পেরেছে, তাই তো ফেলে রেখে এসেছে। গায়ের রঙে চেয়ে এই মেয়েটার মনটা আরও বেশি কালো। জলি চৌধুরী শুধু নাজু চৌধুরীর বলা কথাগুলোই শুনছিল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল পুষ্পের দিকে। নাজু চৌধুরী জল চৌধুরীকে বলা কথাগুলো আবার আয়শা চৌধুরীর কানে ঢুকাতে ব্যস্ত হয়ে পড়ল। উজান এক পলক তাকালো তার কালো গোলাপের দিকে। মলিন মুখশ্রীতে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে মালার দিকে। উজান তাকাতেই পুষ্প মুখ ফিরিয়ে নিল। এরই মধ্যে জাজ সাহেব আদালতে এসে বসলেন। সবাই দাঁড়িয়ে ওনাকে সম্মান জানালো। আদালতের চেয়ারে বসে জাজ সামনে রাখা সুরতহাল পোস্টমর্টেম রিপোর্ট উল্টে পাল্টে পড়তে থাকেন। তারপর পুলিশকে আদেশ দিলেন আসামিকে কাঠগড়ায় দাঁড় করাতে। কাঠগড়ায় দাঁড় করানোর কথা শুনতেই মালার বুকটা মোচড় দিয়ে উঠল। শক্ত করে ধরল উদয়ের হাতটা। উদয়ের অপর পাশে বসে থাকা জলি চৌধুরীও ছেলের অন্য হাতটা জড়িয়ে ধরল। পুলিশ সামনে আসতেই উজান বলল, আমার ভাই অন্ধ, তাই ওকে একটু সাবধানে নিয়ে যাবেন। এসপি জীবন এগিয়ে এসে ওই পুলিশকে সরিয়ে দিয়ে
নিজে উদয়কে নিয়ে যেতে গেলে উদয়ের এক হাত মালা আর আরেক হাত জলি চৌধুরী ধরে রেখেছে। উদয় জলি চৌধুরীকে বলল, মা ছাড়ো আমাকে, কি করছো? আমাকে যেতে হবে। কিন্তু জলি চৌধুরী কিছুই না বলে চোখ থেকে পানি ছেড়ে দিল। অপরদিকে মালার চোখ থেকে বয়ে যাচ্ছে অবিরাম অশ্রুকণা। উজান বলল, মা, ভাইয়াকে নির্দোষ প্রমাণ করতে গেলে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর কাঠগড়ায় দাঁড়ালেই তো ভাইয়া দোষী না। জীবন বলল, উজান ঠিকই বলছে আন্টি, উদয়কে ছেড়ে দিন, ওর কিছুই হবে না। কোর্টের কাজ দেরি হলে জজ সাহেব রেগে যাবেন। জলি চৌধুরী আর মালা উদয়কে ছেড়ে দিল। জীবন এক পলক তাকালো মালার দিকে। এই মেয়েটাকে সেই প্রথম দেখল। চৌধুরী পরিবারের সাথে এই মেয়েটাকে আগে কখনো চোখে পড়েনি। কে এই মেয়েটা? আর সে উদয়ের হাতটা এভাবে ধরে রেখেছে কেন? নিজের মনের মধ্যে কথাগুলো আওড়ালো জীবন। পুষ্প তাকিয়ে আছে মালার দিকে। খুব একটা দূরত্ব নয় তাদের মধ্যে, কিন্তু মালার চোখের পানি দেখে পুষ্প পারছে না মালাকে একটাবার জড়িয়ে ধরতে। উদয়কে কাঠগড়ায় দাঁড় করানো হলো। নিবিড় একের পর এক তর্ক করেই যাচ্ছে। তার বিপরীতে অ্যাডভোকেট কামরুল হাসানও তার সাথে পাল্লা দিয়ে তর্কে জয়ী হওয়ার চেষ্টা করছে। উদয়ের পক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান যে প্রমাণগুলো আদালতে পেশ করেছে তার যথাযথই যুক্তি আছে আদালতের কাছে। ওইদিকে নিবিড় খন্দকারের এক একটা প্রমাণও ফেলনা নয়। ওই দিন নিশির বাড়ি সিসি ক্যামেরার ফুটেজ, নিশি আর দোয়েল খন্দকারের পোস্টমর্টম রিপোর্ট, সবকিছু উদয়ের বিপক্ষেই যাচ্ছে। দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পর্যায়ে নিবিড় খন্দকার আদালতকে জানালো তার কাছে এমন এক প্রমাণ আছে যা দিয়ে খুব সহজেই প্রমাণ হয়ে যাবে উদয় নিশি আর তার মাকে খুন করেছে। মালার বুকটা ধক করে উঠল। চৌধুরী পরিবারের মুখটাও মলিন হয়ে গেল, যেন অন্ধকার ছেয়ে গেল তাদের জীবনে। শুকনো ঢোক গিল উজান। নিবিড় এগিয়ে গেল তার টেবিলের দিকে, পুষ্পর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, পুষ্প, ওই ব্যাগটা দাও। পুষ্প জানে নিবিড় কোন ব্যাগটা দেওয়ার কথা বলছে, কিন্তু কি করে দিবে সে ওই ব্যাগটা? ওই ব্যাগটার মধ্যে যে উদয় চৌধুরীর জীবন আর তার বোনের সাজানো স্বপ্নটা নষ্ট হয়ে যাওয়ার অস্ত্র আছে। পুষ্প এসব ভাবতে ভাবতে তার হাত পা কাঁপছে আর ছলছল করে উঠল চোখ দুটো। নিবিড় পুষ্পর মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। কখনো তেমন মুখ দেখেনি পুষ্পর। নিবিড় আবারও পুষ্পকে ডেকে বলল, পুষ্প, ব্যাগটা দাও। পুষ্প এবার শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে পাশে রাখা ব্যাগটা এগিয়ে দিল নিবিড়ের হাতে। মালা তাকিয়ে চোখের পানি ফেলে দিল। এত সময় সে মনে করেছে তার বোন তার এই দুঃসময়ের কথা জানতে পেরে মনে হয় আদালতে ছুটে এসেছে, কিন্তু সে বুঝতেই পারেনি তার বোন তার স্বামীর বিপক্ষে হয়ে আদালতে এসেছে। নিবিড় ব্যাগ থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো একটা পিস্তল রাখলো জজ সাহেবের সামনে। তারপর আবারও টেবিলে রাখা ফাইল থেকে কিছু কাগজপত্র বের করে জজ সাহেবের সামনে রেখে বলল, এই হচ্ছে সেই পিস্তল, যে পিস্তল দিয়ে ওই উদয় চৌধুরী আমার মাকে খুন করেছে। এই পিস্তলে উদয় চৌধুরীর আঙুলের ছাপ স্পষ্ট পাওয়া গেছে, তা এই কাগজে বর্ণনা দেওয়া আছে। আর যেহেতু আমার বোনকে এই উদয় চৌধুরী রান্নাঘরে নিয়ে গিয়ে আগুনই পুড়িয়ে মেরেছে, তাই তার কোনো প্রমাণ নেই। কিন্তু তাতে কি, আমার মাকে যে এই পিস্তল দিয়ে খুন করেছে তার প্রমাণে খুব সহজেই বোঝা যায় এই উদয় চৌধুরী আমার মা আর আমার বোনকে খুন করেছে। উদয়ের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। হুজান চিৎকার করে বলে উঠল, এই প্রমাণ মিথ্যে ধর্মাবতার। তা না হলে হঠাৎ করে এই প্রমাণ কোত্থেকে এলো? আগে তো এই প্রমাণ পুলিশ খুঁজে পায়নি। নিশ্চয়ই এটা নকল কোনো কাগজ আর নকল কোনো অস্ত্র। উজানের উত্তেজিত হওয়া দেখে জজ সাহেব বললেন। এই বলে জজ সাহেব সামনে রাখা কাগজগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। নিবিড় উজানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। উজান অগ্নি চক্ষু নিয়ে মুখ কটমট করে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। জজ সাহেব নিবিড়কে জিজ্ঞেস করলো, কয়েকদিন আগে একটা ব্যাগে করে এই পিস্তলটা পার্সেল হিসেবে আমার কাছে আসে। তার সাথে একটা চিঠিও। চিঠিতে এইটুকুই লেখা ছিল যে এটা আমার কেসে জিততে সাহায্য করবে। তারপর আমি এই পিস্তলটা টেস্টে পাঠাই। টেস্টের রিপোর্ট বেরিয়ে আসে এই পিস্তলে উদয় চৌধুরীর আঙুলের ছাপ আছে, আর সাথে আমার মায়ের রক্তের ফোঁটা এই পিস্তলে লেগে আছে। তার মানে এটা দিয়েই ওই উদয় চৌধুরী আমার মাকে খুন করেছে। এই টেস্টের কাগজ আর চিঠিটা আপনার সামনে রাখা আছে ধর্মাবতার। ঠিক তখনই অ্যাডভোকেট কামরুল হাসান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু বিপক্ষের করা কোনো টেস্টের রিপোর্ট আমরা গ্রহণ করব না ধর্মাবতার। উনি আমাদের মক্কেলকে দোষী প্রমাণ করার জন্য শক করতে পারে। এই রিপোর্টটা তো উনি ওনার নিজের বানানোও হতে পারে। তার কি প্রমাণ আছে? নিবিড় রেগে গিয়ে হুঙ্কার ছেড়ে দিয়ে বলল,
আপনি কি বলতে চাইছেন শ্রদ্ধেয় অ্যাডভোকেট সাহেব? এই নিবিড় খন্দকার তার এত বছরের লয়ার জীবনে কখনো কোনো মিথ্যার সাথে আপোষ করেনি, আর আপনি বলেছেন আমি মিথ্যা রিপোর্ট তৈরি করে নিয়ে আসব? কি গ্যারান্টি আছে? তুমি এতদিন অন্য তুমি এতদিন অন্যের মামলা লড়েছ নিবিড়, কিন্তু নিজের মা আর বোনের খুনিকে শাস্তি দিতে তুমি তো মিথ্যের আশ্রয় নিতেই পারো, কারণ তোমার কাছে তো উদয় চৌধুরী তোমার মা বোনের খুনি। হ্যাঁ, আমার কাছে উদয় চৌধুরীই আমার মা আর বোনের খুনি, আর সেটা আমি প্রমাণ করে দিব। জজ সাহেব দুপক্ষকে থামতে বলে উঠলেন। অর্ডার অর্ডার, আপনারা থামুন। এই অস্ত্র সরকারি ল্যাবে আবার পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সেই পর্যন্ত এই কেস এখানেই মুলতবি ঘোষণা করা হলো। পরবর্তী তারিখ আসার আগে আসামিকে দেশের বাইরে না যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে আদালত। এই কথা বলে জজ সাহেব বিচার কক্ষ থেকে বেরিয়ে গেল। তার সঙ্গে সঙ্গে সবাইও বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে পুষ্প মালার দিকে এগিয়ে গেল। মালাও পুষ্পের কাছে এগিয়ে যেতে চাইলে জলি চৌধুরী মালার হাত ধরে তাকে থামিয়ে দিয়ে নিজেই পুষ্পের সামনে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ঠাস করে ভরা আদালতের মধ্যে পুষ্পের গালে এক চড় বসিয়ে দেয়। সবাই সেই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সব থেকে বেশি অবাক হলো নিবিড়। উজান কপাল খিচে চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সে যা ভেবেছিল তাই হলো। তার মা সহ চৌধুরী পরিবারের সবাই পুষ্পকে ভুল বুঝল। পুষ্প গালে হাত দিয়ে মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জলি চৌধুরী পুষ্পের দিকে আঙ্গুল তুলে বলল, তোর মতন নিকৃষ্ট মেয়ে আমি আর দ্বিতীয়টা দেখিনি। আরে তোর নিজের সুখের কথা তো বাদ দিলাম, যে বোন তোর জন্য এত কিছু করলো সেই বোনের সুখও সহ্য হচ্ছিল না তোর। নিজের সুখে থাকতে পারলি না বলে বোনের পিছনে লাগার এই নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়েছিস যাতে আমার ছেলেকে জেলে ঢুকাতে পারিস। কিচ্ছু করতে পারবি না আমার ছেলেদের। তোর ওই কুনজর আমি আমার ছেলেদের উপর কখনোই পড়তে দিব না। এই কথা বলে জলি চৌধুরী মালার হাত ধরে টানতে টানতে পুষ্পের সামনে থেকে নিয়ে চলে গেল। মালা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল পুষ্পের দিকে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। পুষ্প মালার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিল। নিবিড় পুষ্পের কাছে এগিয়ে গিয়ে বলল, পুষ্প, তুমি কি চৌধুরী পরিবারকে আগে থেকে চিনো? পুষ্প চোখের পানি মুছতে মুছতে বলল, পরে বলবো। এই কথা বলেই পুষ্প আদালত থেকে বেরিয়ে গেল। নিবিড়ও তার পেছন পেছন চলে গেল। উজান তাকিয়ে রইল পুষ্পর যাওয়ার দিকে। জলি চৌধুরী উজানের সামনে যেতেই উজান বলল, মা, এটা তুমি কি করলে? জলি চৌধুরী উজানকে থামিয়ে দিয়ে বলল, উজান, আমার এখানে আর এক মুহূর্ত ভালো লাগছে না। আমার উদয়কে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চল। উদয় বলল, মা, কি হয়েছে আমাকে বলো, এখানে কি পুষ্প এসেছিল? হ্যাঁ, পুষ্প এসেছিল তোকে জেলে ঢুকাতে। উজান জলি চৌধুরীকে কিছু বলতে গেলে জলি চৌধুরী উজানকে থামিয়ে দিয়ে বলল। এই কথা বলে জলি চৌধুরী আদালত থেকে বেরিয়ে গেল। উজানও আর কিচ্ছু না বলে সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে গিয়ে পুষ্প নিজের ঘরে বালিশে মুখ গুজে অঝরে কাঁদছে। পুলক পুষ্পর ঘরে এসে বোনকে এভাবে কাঁদতে দেখে অবাক হয়ে বোনকে ডেকে বলল, আপু, তুই কাঁদিস কেন? কি হয়েছে তোর? পুষ্প বিছানা ছেড়ে পুলককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মালা ভালো নেই ভাই। আমি আজ নিজের চোখে দেখলাম ও ভালো নেই। পুলক অবাক হয়নি পুষ্পের কথায়, কারণ ওই দিন কলেজে মালার চোখ মুখ দেখে পুলক বুঝতে পেরেছিল তার মালাপু ভালো নেই। পুলক পুষ্পকে সোজা করে চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে আপু, আমাকে সবকিছু খুলে বল। পুষ্প পুলককে সবকিছুই খুলে বলল। পুলক সবকিছু শুনে তার মুখও বন্ধ হয়ে গেল। মালা ভালো নেই সে বুঝতে পারলেও তার জীবনের উপর দিয়ে যে এত বড় ঝড়ঝাপটা যাচ্ছে এটা পুলক বুঝতে পারেনি। কিন্তু ওই দিন মালাও তো তাকে কিছু বলল না, বরং মিথ্যে একটা মুখে হাসি ফুটিয়ে বলল সে নাকি খুব ভালো আছে। পুলক পুষ্পকে বলল, আপু, বাবা মাকে সব কিছু জানাতে হবে। তুই এক্ষুনি বাবা মাকে এখানে আসতে বল। আমাদের এখন মালাপুর পাশে দাঁড়াতে হবে। পুষ্প মাথা নেড়ে চোখের পানি মুছে সঙ্গে সঙ্গে ফোন বের করে বসির হায়াত আর শিরিন বেগমকে তাড়াতাড়ি ঢাকায় আসতে বলল। কি হয়েছে জানতে চাইলে পুষ্প বলল ঢাকায় আসার পরই সবকিছু বলবে। পুষ্পর ফোন পেয়ে বসির হায়াত শিরিন বেগম ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। পুষ্প চুপ করে মাথা নিচু করে বসে আছে নিবিড়ের সামনে। নিবিড়ও কিচ্ছু না বলে তাকিয়ে আছে পুষ্পের দিকে। কিছু সময় নীরবতার পর নিবিড় বলল, তুমি কি ওই উদয় চৌধুরীর পরিবারকে আগে থেকে চিনতে পুষ্প? পুষ্প নীরবতা ভেঙে বলল, উদয় চৌধুরীর স্ত্রী আমার বোন। সঙ্গে সঙ্গে যেন চোখ মুখ লাল হয়ে গেল নিবিড়ে। বলল, কি?
ওই উদয় চৌধুরী বিয়ে করে নিয়েছে? পুষ্প মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিছুদিন আগেই আমার বোন মালার সাথে উদয় চৌধুরীর বিয়ে হয়। পুষ্প উদয় আর মালার বিয়ের কথা নিবিড়কে বললেও তার আর উজানের বিয়ের কথা নিবিড়কে বলল না, কারণ তার কাছে এই বিয়ের কোনো মূল্যই নেই, আর না ওই উজান চৌধুরীর কাছে আছে। আর তাছাড়া এই সময় তার আর উজানের বিয়ের কথা বলারও এখানে কোনো প্রয়োজন মনে করেনি পুষ্প। ওইদিকে নিবিড় দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, মানে এই উদয় বিয়ে করেছে আমার বোনের সাথে মিথ্যা ভালোবাসার সম্পর্ক করে, তাকে খুন করে 1 বছর যেতে না যেতেই ওই উদয় চৌধুরী বিয়ে করে নিয়েছে। নিবিড়ের অস্থিরতা যেন বেড়েই গেল। দাঁতে দাঁত চেপে চেয়ার থেকে উঠে সামনে থাকা গ্লাসটা ছুঁড়ে মারল ফ্লোরে। তারপর চিৎকার করে বলল, আমি তোমাকে ছাড়বো না উদয়, আমি তোমাকে জেলে ঢুকিয়ে ছাড়বো। আমার বোনকে খুন করে তুমি দিব্যি সুখে আছো, তোমার এই সুখ আমি নষ্ট করে দেব, তছনছ করে দিব তোমার জীবন। এ কথা বলে নিবিড় টেবিলে দুহাত চেপে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। পুষ্প অবাক হয়ে গেল নিবিড়ের এই অবস্থা দেখে। রাহাত নিবিড়ের চিৎকার শুনে বাইরে থেকে অফিসের ভেতর ঢুকে এগিয়ে এলো নিবিড়ের দিকে। পুষ্প তাড়াতাড়ি করে অন্য একটা গ্লাসে পানি ঢেলে নিবিড়ের দিকে গ্লাসটা এগিয়ে দিল। নিবিড় পানির গ্লাসটা হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি। রাহাত পুষ্পের উদ্দেশ্যে বলল, পুষ্প, তুমি কি বলছো স্যারকে যে স্যার এভাবে রেগে গেল? পুষ্প কিছু বলতে যাবে তার আগে নিবিড় বলল, রাহাত আমি ঠিক আছি, তুমি এখন বাইরে যাও। রাহাত আর কিচ্ছু না বলে পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অফিস রুম থেকে বেরিয়ে গেল। পুষ্প রাহাতের দিকে তাকিয়েছিল। রাহাত চলে যাওয়ার পর তার দিক থেকে চোখ ফিরিয়ে নিবিড়কে বলল, আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি কি করে শান্ত হব পুষ্প? ওই উদয় আমার বোনের সাথে মিথ্যা ভালোবাসার সম্পর্ক করে আমার বোনকে খুন করলো, আর এখন সে বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। নিবিড়ের বোনের সাথে উদয়ের ভালোবাসার সম্পর্ক ছিল, সেই কথা জেনে পুষ্প অবাক হয়ে গেল। পুষ্প বলল, আপনার বোনের সাথে উদয় ভাইয়ার ভালোবাসার সম্পর্ক ছিল? হ্যাঁ, ওই উদয়ের সাথে আমার বোন নিশির বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু ওই উদয় সে তার কথা রাখেনি। এক নিস্তব্ধ রাতে আমার বাড়িতে ঢুকে আমার মা আর বোনকে নৃশংসভাবে খুন করেছে, আর এখন অন্ধ হওয়া নাটক করে বিয়ে করে সুখে দিন কাটাতে চাইছে। কিন্তু উদয় ভাইয়া কেন ওনাদের খুন করবে? ওনার কাছে কি কারণ থাকতে পারে ওনাদের খুন করার? খুব জঘন্য একটা কারণ ছিল পুষ্প। বিয়ের আগে ওই উদয় চৌধুরীর বাবা আর আমার মায়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পর এইসবের কিছুতেই তাদের মধ্যে ছিল না। কিন্তু ওই চৌধুরী পরিবারের ধারণা ছিল বিয়ের পরও হয়তো তাদের মধ্যে সম্পর্ক ছিল, আর সেই প্রতিশোধ নিতে উদয় আমার বোনের সাথে মিথ্যা ভালোবাসার সম্পর্ক তৈরি করে আমাদের বিশ্বাস অর্জন করে, আর এই বিশ্বাসকে পুঁজি করে সে আমাদের বাড়িতে ঢোকে, আমার মা আর বোনকে খুন করে। কিন্তু সালমান আঙ্কেল তো অনেক বছর আগেই মারা গেছেন, আমরা তো সেটাই জানতাম। ওনার মারা যাওয়ার এত বছর পর একটা মিথ্যে সন্দেহের উপর ভিত্তি করে উদয় ভাইয়া কেন এমনটা করবে? সবর আর ওর পরিবারের নিচু মন মানসিকতার ফল পুষ্প। আচ্ছা, আপনি শিওর যে উদয় ভাইয়াই আপনার মা আর বোনকে খুন করেছে? নিবিড় অবাক চোখে তাকালো পুষ্পের দিকে। পুষ্প উত্তরের অপেক্ষায়ও তাকিয়ে আছে নিবিড়ের দিকে। নিবিড় তার ছেলের হাসি দিয়ে বলল, তোমার চোখে মুখে উদয়ের জন্য মায়া আর টান দেখতে পাচ্ছি পুষ্প। সেটা কি উদয় তোমার বোনের স্বামী হয় বলে? পুষ্প, তুমি ভুলে যেও না, তুমি এমন একটা পেশা বেছে নিয়েছো যে পেশায় কাছের মানুষের প্রতি মায়া আর টান কখনোই কাম্য নয়। কাছের মানুষের প্রতি মায়া আর টান তখনই কাম্য নয় যখন সেই মানুষটা অপরাধী হবে। উদয় অপরাধী পুষ্প, আর আমি সেটা প্রমাণ করে দিয়েছি। আদালত নামমাত্রই সময় নিয়েছে, আর সেই সময়ের পরই আদালতের কাছেও স্পষ্ট হয়ে যাবে উদয় অপরাধী। কিন্তু আপনি আরো একটু। নিবিড় পুষ্পকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, প্লিজ পুষ্প, আমার কথা বলতে ভালো লাগছে না, তুমি এখন যেতে পারো। পুষ্প আর কিচ্ছু না বলে মাথা নিচু করে নিল। তারপর হাত ব্যাগটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে নিবিড়ের অফিস থেকে বেরিয়ে গেল। আয়শা চৌধুরী আর জলি চৌধুরী সহ সবাই ড্রয়িং রুমে সোফায় বসে আছে। উকিল সাহেবের সাথে সঙ্গে জরুরি বিষয়ে কথা বলছে উজান। তার পাশে উদয় আর সেলিম চৌধুরী বসে আছেন। মালা আর উর্মি এক পাশে দাঁড়িয়ে আছে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রায়হান। আজ সারাদিন উজান অফিসে বসেনি, তাই ভাবলো সন্ধ্যায় অফিসে যাবে। সেজন্যই রায়হানকে আসতে বলে। রায়হান অপেক্ষা করছে উজানের জন্য। উজান উকিল সাহেবের সাথে জরুরি কথা শেষ করেই অফিসের উদ্দেশ্যে রওনা হবে। উজান উকিল সাহেবকে বলল,
এতদিন পর নিখোঁজ হওয়া পিস্তল কার কাছে ছিল? আর ছিলই যখন, তাহলে কেনই সে প্রথমবারই এই পিস্তল সামনে আনলো না? উজান, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার মনে হয় এই পিস্তলটা ভুয়া। নিবিড় খন্দকারের কেস জেতার জন্য ভুয়া একটা পিস্তল কোর্টের হাজির করেছে। দেখো, পরবর্তী শুনানিতে সেটা প্রমাণ হয়ে যাবে। না অ্যাডভোকেট আঙ্কেল, আমার সেটা মনে হয় না। নিবিড় খন্দকারকে আমি খুব ভালো করে চিনি। সে মিথ্যা কখনোই আদালতে হাজির করবে না। আমার মনে হয় এই পিস্তলটা আসল। জলি চৌধুরী বলল, তুই কি এসব বলছিস সুজান? যদি এই পিস্তল আসল হয় তাহলে এতে উদয়ের আঙ্গুলের ছাপ কি করে এলো? ভাইয়া যখন অজ্ঞান হয়ে পড়েছিল তখন কেউ কি ওই রক্ত মাখা পিস্তলে ভাইয়ার হাতের ছাপ বসিয়ে নিয়েছে? সেলিম চৌধুরী বলল। হ্যাঁ উজান, তুই ঠিক আছিস। উদয় বলল, কিন্তু কোর্ট তো সে কথা বিশ্বাস করবে না। কোর্ট তো মেনে নেবে আমি নিশি আর ওর মাকে খুন করেছে। উদয়ের কথা শুনে সবাই চুপ করে গেল। উদয়ের প্রশ্নের উত্তর কারো কাছে নেই, কিন্তু তারপরও উজান বলল, ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখো তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কোনোভাবেই জেলে ঢুকতে দিব না। আমি কোনো চিন্তা করছি না। আমি আমার ভাগ্য হাসি মুখে মেনে নিয়েছে। তুই শুধু শুধু বৃথা চেষ্টা করেছিস ভাই। এখন অন্তত সে হাল ছেড়ে দে। আর তো কিছু নেই আমাদের হাতে। উদয়ের কথা শুনে মালার চোখ ছলছল করে উঠল। মালা ছলছল চোখেই তাকিয়ে রইল উদয়ের দিকে। ঠিক তখনই বশির হায়াত, শিরিন বেগম আর পুলক ঢুকলো চৌধুরী বাড়িতে। কিছুক্ষণ আগে বশির হায়াত আর শিরিন ঢাকায় এসে পৌঁছেছে। বাড়িতে ঢুকে পুষ্পকে বাড়িতে না পেলেও পুলকের মুখে সবকিছু শুনে সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে চলে এলো মালার কাছে। মালা এতদিন পর মামা মামিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছে। মালা দৌড়ে গিয়ে বশির হায়াতের বুকে পড়ে কাঁদতে লাগলো। মালার কান্না দেখে বশির হায়াতও পরম মমতায় মালার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেন এতদিন সবকিছু জানাসনি মা? তোর জীবনের উপর দিয়ে এত ঝড়ঝাপটা যাচ্ছে, কেন একটাবার মুখ ফুটে বলিসনি আমাদের? বশিরের কথার সঙ্গে সঙ্গে জলি চৌধুরী বলে উঠল, বললে কি হতো ভাই সাহেব? মালার সুখ শান্তি নষ্ট করতে আপনার মেয়েকে ওর পিছনে আরো বেশি করে লেলিয়ে দিতেন। বিরক্তিতে উজানের চোখ মুখ কুঁচকে উঠল। না পারছে সবাইকে সবটা জানাতে, না পারছে পুষ্পের উপর দেওয়া অপবাদ সহ্য করতে। উদয় জলি চৌধুরীকে বলল, মা, কি বলছো তুমি? প্লিজ চুপ করো। উদয়কে ধমকে সুরে থামতে বলে জলি চৌধুরী আবারও বলল, কেন চুপ করবো উদয়? ওনাদের তো জানা উচিত যে ওনাদের মেয়ে আমার পরিবারের জন্য কতটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বশির হায়াত জলি চৌধুরীর কথা শুনে কিছু বুঝতে না পেরে বলল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না বোন। আমাকে আপনারা সবটা খুলে বলুন। কি করেছে পুষ্প যে মালার সুখ শান্তি নষ্ট হবে? আর সে কেনই বা এই পরিবারের হুমকি দিয়ে দাঁড়াবে? পুষ্প এই বাড়ির বউ হয়ে এই বাড়ির একমাত্র শত্রু আরাফ খন্দকারের ছেলে নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়েছে, যাতে আমার উদয়কে জেলে ঢুকাতে পারে। আসলে তো ও নিজেরও পরিণতির জন্য মালাকে দায়ী করে, তাই সে জেদ নিয়েই নিবিড় খন্দকারের সাথে হাত মিলিয়েছে, যাতে মালার সুখ নষ্ট করতে পারে। বশির হায়াত অবাক হয়ে বলল, না বোন, আপনি পুষ্পকে ভুল বুঝছেন। আমার পুষ্প আমার মালার সুখে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক তখনই নাজু চৌধুরী বলে উঠল, কিন্তু করেছে তো, আমরা সেটা নিজের চোখে দেখলাম। আর পুষ্প কেন এমনটা করছে সেটাও আমরা বুঝতে পারছি। আসলে এই মেয়ে ভেবেছে তাকে ভয় পেয়ে উজান সহ এই বাড়ির সবাই ওকে এই বাড়িতে নিয়ে আসবে। নাজু চৌধুরীর কথা বলা শেষে জলি চৌধুরী আবারও বলল, কখনো না। ওর মতো আগাছা আমি আর আমার বাড়িতে কখনোই জায়গা দিব না। আমার পরিবারে ওর মতো লুবি আর হিংসুটে মেয়ে কখনোই জায়গা হবে না। এতদিন আমার ছেলে রাজি ছিল না একে এই বাড়িতে নিয়ে আসতে, কিন্তু আমি মনে প্রাণে চাইতাম ও আমার বাড়িতে আমার ছোট বউ হয়ে আসুক। ওকে আমার মন থেকে খুব পছন্দ হয়েছিল, কিন্তু বুঝতে পারিনি ওর গায়ের রং থেকে ওর মনটা আরো বেশি কালো। শুধু কালোকেই নোংরা নয়, আমি তাই আজ বলেছি ওকে এই বাড়িতে আমি কখনোই ঢুকতে দিব না। আমার ছেলের সাথে ওর ডিভোর্সের ব্যবস্থা করব। মায়ের কথা শুনে উজান অস্থির হয়ে পড়েছে। মায়ের এক একটা কথা যেন তীরের মতো তার বুকে গিয়ে বিচ্ছে। মা কি করে পারলো পুষ্পের সাথে তার ডিভোর্সের কথা বলতে? পুষ্পের বিরুদ্ধে এ কথা শুনে পুলক বলে উঠল,
উদয় ভাইয়া যদি সত্যি অপরাধ করে তাহলে তো ওনাকে এমনিতেই জেলে ঢুকতে হবে আন্টি। এতে আপুর কি দোষ? পুলকের কথা শুনে সেলিম চৌধুরী তাকে ঝাড়ি মেরে বলল, এই ছেলে, তুমি বড়দের মাঝখানে কথা বলছো কেন? বড়দের মাঝখানে কথা বলা যে বেয়াদব লক্ষণ, সেটা কি তোমার বাবা মা তোমাকে শেখায়নি? আমার বাবা মা আপনাদের সব কিছুই শিখিয়েছে আঙ্কেল, সাথে সঠিক কথাও সঠিক জায়গায় বলার সৎ সাহসও শিখিয়েছে। সেলিম চৌধুরী বিরক্তি নিয়ে বলল, এই ছেলে তো খুব বেয়াদব, সমানে মুখের উপর কথা বলে যাচ্ছ। বশির হায়াত পুলককে ধমকে সুরে থামতে বলল, পুলক, তুই চুপ কর। কিন্তু পুলক আবারও বলল, বাবা তুমি বুঝতে পারছো না, ওনারা শুধু শুধু আপুর উপর দোষারোপ করছেন। নিবিড় ভাইয়া অত্যন্ত ভালো একজন মানুষ, আর অনেক বড় একজন লয়ারও। সেই সুবাদের ওনার সাথে আপুর পরিচয় হয়, আর উনি আপুকে ওনার কাছ থেকে ইন্টার্নি করার অফার দেয়। আপু ওনার কাছে শুধু ইন্টার্নি করার জন্যই গিয়েছে, কারো সুখ শান্তি বা নষ্ট করা পরিবারের উপর প্রতিশোধ নিতে নয়। পুলকের মুখে নিবিড়ের প্রশংসা শুনে উজানের চোখে মুখে আরো বিরক্তি ছেয়ে উঠল। উজান বিরক্তি নিয়ে পুলককে উদ্দেশ্য করে বলল, তুমি অনেক বেশি কথা বলো, একটু চুপ করো, এখানে বড়রা কথা বলছে। আপনার ধমকে আমি চুপ করে যাব সেটা কি করে ভাবলেন মিস্টার উজান চৌধুরী? অন্তত আপনার কাছ থেকে আমি বলা শিখব না যে নিজের ভাইয়ের অপরাধ ঢেকে আমার সহজ সরল বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য নিজে ও আমার আরেক বোনের সাথে মিথ্যে বিয়ের নাটক করে, সে যে কতটা সুপুরুষ সেটা আমার খুব ভালো করেই জানা আছে। পুলকের এই কথা শেষ হতে না হতেই ঠাস করে চর বসলো পুলকের গালে। হ্যাঁ, চরটা মেরেছে বশির হায়াত। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। শিন বেগম ছেলের কাছে গিয়ে ছেলেকে ধরে বলল, তুমি চুপ করো। শিন বেগমকে ধমকে সুরে থামিয়ে দিয়ে পুলকের দিকে আবারও আঙ্গুল তুলে বলল, আমরা কি এসব কথা বলতে এখানে এসেছিলাম? এসব কথা বলে তুই যে আমার মেয়েকে নিচে নামিয়ে দিচ্ছিস, সেটা কি তুই বুঝতে পারছিস না? চোখ ছলছল করে উঠল পুলকে। পুলক গালে হাত রেখে মাথা নিচু করে বলল, তাহলে ওনারা কেন মালাপুর বিয়ের আগে ওনাদের ছেলের সম্পর্ক সবকিছু আমাদের কাছে গোপন রেখে গিয়েছে? আর কেনই বা এখন পুষ্প আপুকে সবকিছুর জন্য দোষারোপ করছে? আমরা ওনাদের উপর বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের জোরে নিজের দুই মেয়েকে ওনাদের দুই ছেলের হাতে তুলে দিয়েছিলাম। এটা ওনাদের দোষ নয়, এটা আমাদের ভাগ্যের দোষ। তুই আর এক মুহূর্তে এখানে থাকবি না, এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে। মালা সঙ্গে সঙ্গে পুলকের হাত ধরে বলল, মামা তুমি এসব কি বলছো? ও চলে যাবে কেন? আমার ভাই আমার শ্বশুর বাড়িতে প্রথম এসেছে, আর তুমি ওকে চলে যেতে বলছো? ভাই ওকে যেতে দে মালা, ও এখানে থাকলেই অপ্রয়োজনীয় কথা বলে শুধু শুধু সময় নষ্ট করবে। পুলক মালার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে গেলে মালা পুলককে পেছন থেকে আবারও ডাকলো। পুলক সঙ্গে সঙ্গেই থেমে গেল। আবারও মালার সামনে এসে বলল, সবাই যা বলে বলুক, মালাপু তুই অন্তত আপুকে ভুল বুঝিস না। তুই বিশ্বাস কর, আপু আগে থেকে এই সবের কিছুই জানতো না। তুই জানিস না তুই কষ্টে আছিস জানার পর আপু কতটা কষ্ট পেয়েছে। আর এই চৌধুরীর বাড়ির এখন কোনো আপুকে দোষারোপ করে সেই কথাও আমি তোকে বলছি। আসলে ওনারা আপুকে ঢাকায় দেখে ভয় পেয়ে গিয়েছেন, ভেবেছেন হয়তো আপু তার অধিকার চেয়ে এই বাড়িতে এসে ভিড় করবে। কিন্তু তারা হয়তো জানেই না আপুর এই উজান চৌধুরীকে মনে প্রাণে কতটা ঘৃণা করে। আমার আপু কখনোই এই উজান চৌধুরীর কাছে ফিরবে না, আর না কখনোই এ বাড়িতে পা রাখবে। এই কথা বলে পুলক এ বাড়ি থেকে বেরিয়ে গেল। উজান অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার চোখে ভিড় করছে অশ্রুকণা। সে অশ্রুকণাকে হাত দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে মনে মনে বলল, পুষ্প আমার কাছে ফিরবে, আর এই চৌধুরী বাড়িতেও পা রাখবে। আমি আমার ভালোবাসা দিয়ে ওর ঘৃণাকে জয় করব। পুলককে চলে যেতে দেখে মালা কাঁদতে লাগলো। বশির হায়াত মালার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাদের সাথে যাবি মা? তুই যদি চাস তাহলে তুই এক্ষুনি আমাদের সাথে যেতে পারিস। আগে যেমন আমরা কুড়ে ঘরে তোদের দুই বোনকে রাজকন্যা করে রেখেছি, কথা দিচ্ছি সারাটা জীবন ঠিক এইভাবে রাখবো। মালার যাওয়ার কথা শুনে উদয় বলল, হ্যাঁ মা, আপনি ওকে সঙ্গে করে নিয়ে যান। আমি জানি ওই বাড়িতে থেকে ভালো নেই, আর কি করে ভালো থাকবে। আমার এই ব্যর্থ জীবনে আমি কাউকে সুখী করার ক্ষমতা রাখি না। জলি চৌধুরী ছেলের হাত ধরে বলল, সব কি বলছিস তুই উদর? মালা তোর বউ, আর তুই ওকে চলে যেতে বলছিস? আমাকে জেলে যেতে হবে মা, আর সারাটা জীবন জেলেই কাটতে হবে। তাহলে মালাইবে কেন আমার জন্য শুধু শুধু তার পুরো জীবনটা নষ্ট করবে? ওকে তোমরা যেতে দাও মা, ওকে আটকেও না। মালা চিৎকার করে বলল,
আমাকে কেউ আটকাবে? আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। আপনি যেখানে যাবেন আমি সেখানেই যাব। এ কথা বলে মালা কাঁদতে লাগলো। উদয় তাচ্ছিল্যের হাসি দিল। শিরিন বেগম মালার কাছে এগিয়ে এসে মালাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমাকে তুই ক্ষমা করে দিস মা, অপরাধ করেছি আমি, আর শাস্তি পাচ্ছিস তুই। মালা শিরিন বেগমের বুক থেকে মাথা তুলে তার হাত ধরে বলল, না তুমি কোনো অপরাধ করেছো, আর না আমি তার শাস্তি পাচ্ছি। তোমরা বিশ্বাস করো মামিমা, উনি কাউকে খুন করেনি। ওনার ওপর মিথ্যে দোষ চাপানো হয়েছে। দেখো সেটা প্রমাণও হয়ে যাবে। আমরাও মনে প্রাণে সেটাই দোয়া করছি মা। আমার এত ভালো একটা মেয়ের সাথে আল্লাহ কখনো কোনো অন্যায় করতে দিবে না। দেখিস দুঃখের দিন শেষ হয়ে সুদিন ফিরবে। মালা আবারও শিরিন বেগমকে জড়িয়ে ধরে বলল, তুমি পুষ্পকে বলো ও যেন আমার জন্য চিন্তা না করে। আমি খুব ভালো আছি। আর বলো আমি ওকে ভুল বুঝিনি, আর কখনোই ভুল বুঝবো না। ও যে আমার জন্য কি সেটা একমাত্র আমিই জানি। শিরিন বেগম মালার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বলবো মা, সব বলবো। বশির হায়াত আয়েশা চৌধুরীর সামনে গিয়ে বলল, আমরা আজ যাই চৌধুরী মা। মালাকে নিতে এসেছিলাম, ও যখন যাবেই না তাহলে আমিও ওকে জোর করব না। আমিও চাই না ওর স্বামীর এই বিপদের সময়ে ও তাকে ফেলে চলে যাক। ওকে রেখে গেলাম, দয়া করে ওকে দেখে রাখবেন। বশির হায়াত এবার জলি চৌধুরীর সামনে গিয়ে হাত জোর করে বলল, আপনি আমার পুষ্পকে নিয়ে যা বললেন আমি অবশ্যই সে বিষয়ে পুষ্পর সাথে কথা বলবো বোন। যদি এই সব কিছু সত্যি হয় তাহলে এর জন্য ওকে নিশ্চয় শাস্তি পেতে হবে। কিন্তু আমার মেয়ের উপর আমার যতটুকু বিশ্বাস ততটুকু তো জোর গলায় বলতে পারি, আমার এক মেয়ে অন্য মেয়েকে কখনো হিংসা করেনি। আর লোভ যদি পুষ্পর থেকেই থাকতো তাহলে সে আজ এই বাড়িতে থাকতো, নিজের জেদ বজায় রেখে অন্যের বাড়িতে পড়ে থাকতো না। আমার ওই কালো মেয়েটা আপনার জন্য লোভী, হিংসুক, আর আপনার বাড়ির আগাছা হতে পারে, কিন্তু আমার জন্য সে আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল। আর সেই ফুলটাকে আপনার বাড়ির আগাছা হতে পাঠাবো না। আমি ওদের ডিভোর্স পেপার রেডি করতে দিয়ে এসেছি। ডিভোর্স পেপার হাতে আসলেই আমি সেটা এই বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিব। সেদিনই না হয় ওই আগাছাকে সারা জীবনের জন্য উপরে ফেলে দিয়েন। বশির হায়াতের মুখে ডিভোর্সের কথা শুনে উজান আর এখানে দাঁড়িয়ে থাকতে পারল না। বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। জলি চৌধুরীও মনেও যেন অনুশোচনা এসে ভিড় করেছে। উনি তো পুষ্পকে খুব পছন্দ করতেন, কিন্তু আজ সকালে পুষ্পকে নিবিড়ের সাথে আদালতে দেখে মনে হলো নাজুর বলা কথাগুলোই ঠিক হয়তো। তাই তো আদালতে সবার সামনে ওইভাবে চর মারতেও হাত কাঁপলো না জলি চৌধুরীর। আর এখনও ঠাস ঠাস করে কথা শুনিয়ে দিল বশির হায়াতকে। কিন্তু এখন যেন মনে হচ্ছে এই সব কিছুই সে ভুল করেছে। অনুশোচনা হচ্ছে মনে। বশির হায়াতকে কিছু বলতে গিয়েও বলতে পারল না জলি চৌধুরী। বশির হায়াত এবার উদয়ের সামনে গিয়ে উদয়ের কাঁধে হাত রেখে বলল, ভালো থেকো বাবা, কোনো চিন্তা করো না, আল্লাহ নিশ্চয় তোমাকে সাহায্য করবেন। আর পুলকের কথায় কিছু মনে করো না, ও ছোট মানুষ, যা মুখে আসে তাই বলে ফেলেছে। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই চৌধুরী পরিবারের কেউ কখনো মানুষ খুন করতে পারে না। উদয়ও দুহাত জোর করে বলল, আমি পুলকের কথায় কিছু মনে করিনি বাবা, কিন্তু আপনি হয়তো মায়ের কথায় কষ্ট পেয়েছেন। আমি মায়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি মায়ের কথা কিছু মনে করবেন না। আসলে পুষ্পকে নিবিড়ের সাথে দেখে মায়ের মাথা ঠিক নেই। আপনি পুষ্পকে বুঝিয়ে শুনে এই বাড়িতে পাঠিয়ে দিন। আমি আজ পুষ্পর সম্পর্কে কোনো কথা বলতে এই বাড়িতে আসিনি বাবা, কিন্তু কথা যেহেতু উঠে গেল তাই বলতে হয়েছে। আমি আর পুষ্পর ব্যাপারে কিছু বলতে চাইছি না। আজ আমি আসি, আবার নিশ্চয় আসবো। আমার মালামা যখন এই বাড়িতে আছে, শত অপমানের পরেও আমাকে এই বাড়িতে আসতে হবে। আমি ছাড়া ওর যে আর কেউ নেই। আয়েশা চৌধুরী বলল, বশির, আমার এই বাড়ি থেকে কেউ কখনো খালি মুখে ফিরে যায়নি। আমার মালামায়ের চোখের পানি আর আমার পুষ্পর মায়ের সম্পর্কে কটু কথায় আমার পেটে ভরে গেছে চৌধুরী মা, তাই আমি আর কিছু খাবো না। বশির হায়াত মালার কাছে গিয়ে মালার মাথায় হাত রেখে বলল, আমরা যাই মা, ভালো থাকিস। মালা বশির হায়াতের বুকে পড়ে কাঁদতে লাগলো। মালার কান্না দেখে বশির হায়াতের চোখও ছলছল করে উঠল। শিরিন বেগমও কাঁদছে। মালাকে নিজের বুক থেকে সরিয়ে বশির হায়াত শিরিন বেগমকে নিয়ে চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে গেল। মালা তাকিয়ে রইল তাদের যাওয়ার দিকে। অফিসে মনমরা হয়ে চেয়ারে মাথা ফেলে বসে আছে উজান।
আজ সারাদিনে অনেকগুলো ফাইল টেবিলে জমেছে। উজান ফাইলগুলো চেক করে সাইন করে দেওয়ার আশায় পাশে দাঁড়িয়ে আছে রায়হান, কিন্তু উজান একটা ফাইলেও হাত দেয়নি। সে বুঝতে পারছে তার বসের মনের ভেতর দিয়ে কি যাচ্ছে। যে সুপ্ত বাসনায় তার ভালোবাসাকে সে লুকিয়ে রেখেছে তার মনের অন্তঃস্থলে, সেই ভালোবাসার নামে পরিবারের থেকে ঘৃণিত কথা শুনে উজান নিজেকে নিজে ঠিক রাখতে পারছে না। হয়তো তার মনের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে তার সুপ্ত বাসনা। অনেকক্ষণ পর রায়হান ভয়ে ভয়ে বলল। উজান মাথা তুলে চোখ খুলে তাকালো, ফাইলগুলোর দিকে তাকিয়ে বলল, আমি যাকে পাশে রাখলে মানসিক শান্তি পাবো সে তো আমাকে ঘৃণা করে রায়হান। শুনলে তো পুলক কি বলল? পুষ্প আমাকে চায় না, সে আমাকে ঘৃণা করে। আমি পুষ্পর উপর রাগ করছি না রায়হান, ও আমার উপর রাগ অভিমান ঘৃণা করাটা স্বাভাবিক। আর ওর এই রাগ ঘৃণা অভিমান নিয়ে ও কখনোই আমার পাশে থাকবে না। উজান কিছু একটা ভেবে তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি ঠিক বলেছ রায়হান, ও আমার মানসিক শান্তির কারণ। ও আমার পাশে থাকলে আমি সব কিছুতেই শক্তি পাবো। আর ওকে পাশে রাখার একটাই উপায়, সেটা হলো ভাবের কথা বলে ওকে দুর্বল করা। এই কথা বলে উজান তার হাতের সব কাজ খুব দ্রুতই শেষ করে নিল। বশির হায়াত বাড়িতে এসে পুলকের ঘরে গিয়ে দেখে পুলক মুখটা মলিন করে বসে আছে। বশির হায়াত পুলকের পাশে গিয়ে বসলো। পুলক বাবার উপর অভিমান করে মুখ ফিরিয়ে নিল। বশির হায়াত পুলকের অভিমান বুঝতে পেরে তার কাঁধে হাত রেখে বলল, আমি জানি সবার সামনে তোকে মেরেছি বলে তোর খুব রাগ হয়েছে, কিন্তু কি করব বল? আমি তো চাই না আমাদের দুর্বলতা সবাই বুঝতে পারুক। আমার মেয়ের বিয়ের পরেও সে তার স্বামীর বাড়িতে পা রাখতে পারছে না। সেটা আমার জন্য কত বড় দুর্বলতা, সেটা ওদেরকে বোঝাতে চাই না। আমি জানি তোরও কষ্ট হয়, কিন্তু এই কষ্টে কারো কাছে প্রকাশ করিস না বাবা, পুষ্পর কাছেও না। পুলক বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে মেরেছো, আমি সেই জন্য কষ্ট পাইনি বাবা। ওরা আপুকে এভাবে অপমান করছিল, তুমি কেন একটা প্রতিবাদ করলে না? ওরা তো আমার বোনের দায়িত্ব নেয়নি, তাহলে ওরা আমার বোনকে নিয়ে কেন এমন টুক কথা বলবে? বাবা তুমি ওই বাড়িতে কখনোই আপুকে যেতে দিও না। তুমি দেখলে তো মালাপুর চোখের পানি, প্লিজ বাবা আপুর চোখ থেকে পানি ঝরেও না। বশির হায়াত পুলকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চুপ কর, পুষ্প বাড়িতে চলে আসবে, আর এসে যদি এইসব শুনে তাহলে খুব কষ্ট পাবে। কোনোভাবেই যেন এইসব পুষ্পর কানে না যায়। পুলকও মাথা নেড়ে হ্যাঁ বলল। পুষ্প নিবিড়ের অফিস থেকে সোজা বাড়িতে চলে এলো। বাড়িতে এসে মা বাবাকে দেখে আর মালার কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। বশির হায়াত পুষ্পকে বুকে জড়িয়ে ধরে বলল, শান্ত হমা, কেন এভাবে কাঁদছিস? মালার আজকে এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী বাবা। যা হবার তা তো হয়ে গেছে মা, এখন আমাদের সবার মালার পাশে থাকতে হবে। মালা তো আমায় ভুল বুঝলো বাবা। শিন বেগম এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মালা তোকে ভুল বুঝেনি মা, ও জানে তুই ওর জন্য কতটা কষ্ট পাচ্ছিস। পুষ্প মায়ের দিকে তাকিয়ে বলল, মালা বলেছে এই কথা? হ্যাঁ মালা নিজের মুখে এই কথা বলেছে। পুষ্পের মুখে হাসি ফুটে উঠল। পুষ্প বাবাকে বলল, বাবা মালাকে কেন একটা বারের জন্য নিয়ে এলে না? আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে। ওর স্বামীর এই বিপদের সময় ওকে ওর স্বামীর পাশে থাকা প্রয়োজন পুষ্প। তুই তো জানিস মালা কতটা দায়িত্বশীল মেয়ে। পুষ্প আর কিচ্ছু বলল না। আমি পুষ্পকে ভালোবাসি মা। ছেলের মুখে এই কথা শুনে জলি চৌধুরী অবাক হয়ে গেল। জলি চৌধুরী মাত্রই বিছানায় শুতে যাচ্ছিল। উজানের গলার আওয়াজ শুনে দরজা খুলে দিয়ে দেখে উজান দাঁড়িয়ে আছে। বলল তাকে কিছু বলতে চায়, কিন্তু এই কথা বলবে তিনি কখনো ভাবেনি। যে ছেলে বিয়ের দিন বউকে ফেলে চলে আসে, তারপর অনেক বোঝানোর পরও বউকে নিয়ে আসতে রাজি হয় না, আর এখন সে বলছে সে তার বউকে ভালোবাসে। জলি চৌধুরী ভুর কুচকে তাকিয়ে আছে উজানের দিকে। উজান এবার মায়ের হাত ধরে বলল, কি হয়েছে মা, চুপ করে আছো কেন? তুমি খুশি হওনি? আমি বুঝতে পারছি না উজান। যখন আমি তোকে বলেছিলাম পুষ্পকে এই বাড়িতে নিয়ে আসতে, তখন তুই রাজি হলি না। আর এখন আমি নিজে তোদের ডিভোর্সের কথা বললাম, আর এখন তুই বলছিস ওকে ভালোবাসিস। তুই দেখতে পেলি না ওই মেয়ে নিবিড়ের সাথে হাত মিলিয়ে তোর ভাইয়ের ক্ষতি করতে চাইছে? না মা, তুমি পুষ্পকে শুধুই ভুল বুঝছো। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি, তুমি প্লিজ একটু শান্ত হয়ে শোনো। বল, কি বলবি? পুষ্প ল পড়তে ঢাকা এসেছে মা। কি পুষ্প? পুষ্প ল পড়ছে? হ্যাঁ। তুই এই কথা কি করে জানলি?
কারণ আমি পুষ্পকে ঢাকা নিয়ে এসেছি আর পুষ্প আমার কিনা নতুন বাড়িতে থাকছে। কিন্তু পুষ্প এসবের কিছুই জানে না মা। তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না উজান। তুই পুষ্পকে ঢাকায় নিয়ে এসে ভর্তি করিয়েছিস, পুষ্প তোর কিনা বাড়িতে থাকছে আর পুষ্প সেটা জানে না। উজান জলি চৌধুরীকে সে প্রথম থেকে সবকিছু খুলে বলল। উজান পুষ্পকে প্রথম দেখাতেই ভালো লাগা, বিয়ের পর ইচ্ছে করে তাকে ফেলে রেখে আসা, তারপর ভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার নাম করে তাকে ঢাকায় নিয়ে এসে ভর্তি করা,